ডাইমেনশনটাও কিসে আছে, ডাইমেনশনটা আমরা এখান থেকে এই যে ওয়াল মেজারমেন্ট এটাকে আমরা ইঞ্চি ফিটে নিয়ে এনেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যা কিছু ড্র করব, কোনো কিছু ড্র করতে চাইলে, যদি সাপোজ আমরা একটা রুম ড্র করতে চাই, তাহলে একটা রুমের লেন্থ কত হয়, মনে করেন 10 ফিট বাই 10 ফিট, ঠিক না? তাহলে এখানে ক্লিক করে @ দিব 10 ফিট, এখানে ফিট চিহ্ন দিতে হবে। এই দেখেন আমরা ফিট চিহ্ন দিলাম, দেখছেন? 10 ফিট চিহ্ন দেব, কমা 10 ফিট, ওকে, এন্টার দেব। তাহলে দেখেন 10 ফিট বাই 10 ফিটের একটা রুম হয়েছে। এখন এই রুমের আউটে আমরা অফসেট দেব 5 ইঞ্চি দেয়াল, তাহলে ও এন্টার 5 এন্টার, আউটে 5 ইঞ্চি একটা দেয়াল দিলাম, ওকে। দেয়াল দেওয়ার পরে এখন আমি যদি রুমে জানালা দিতে চাই, তাহলে একটা রুমের জানালার উইথ সাধারণত কতটুকু হয়? জানালার উইথ হয় আপনার, সাপোজ যদি বড় জানালা হয় সেটা 4.5 ফিট হতে পারে, 4 ফিট হতে পারে, 5 ফিট হতে পারে। তাহলে আমরা 4 ফিট ধরেই করি। এখানে একটা এইটার সেন্টারে একটা লাইন ড্র করব এভাবে, তাহলে ও এন্টার 24 ইঞ্চি, মানে এই দিকে 2 ফিট, এই দিকে 2 ফিট অফসেট নিলাম, ওকে। এই লাইনটাকে ফালাই দিলাম। এখন আমরা এই লাইনটাকে ট্রিম করব, এই লাইনটাকে ট্রিম করব। এরপরে আমরা এখানে এই লাইনটাকে কি করব, এই লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অল লেয়ারে নিয়ে যাব, ওকে। আচ্ছা, অল লেয়ারে নিয়ে গেলাম। এখন আমরা এখান থেকে উইন্ডো লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে কালারটা একটু চেঞ্জ করে নিন। আপনি এখানে লেয়ারের কালারগুলো চেঞ্জ করেন, চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টেনে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পরে আমরা 2 ইঞ্চি অফসেট যাব, ও এন্টার 2 এন্টার, এই দিক থেকে এইদিকে 2 ইঞ্চি অফসেট যাব, ওকে। অফসেট যাওয়ার পরে এই লাইনটা এখানে ক্লিক করে এরকম ধরে এই দিকে টান দিয়ে মিলাই দেব, আর এই লাইনটা এদিকে টান দিয়ে এখানে এদিকে মিলাই দেব। তাহলে একটা রুমে আমরা কি জানালা দিয়ে ফেললাম না? আচ্ছা, এখন আমরা যদি দরজা দিতে চাই, তাহলে এইগুলো কি একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে, তার মানে এগুলোকে আমরা এক্সপ্লোড করে ফেলি, এক্স এন্টার দিয়ে এগুলোকে ভাঙিয়ে ফেলি, আলাদা আলাদা করে ফেলি। তার মানে এখন এইখানে যে একটা দরজা দিতে চাই, তাহলে একটা দরজা কত ফিট? 3.5 ফিট, ও এন্টার 3 ফিট 6 এন্টার, ওকে, 3 ফিট 6 ইঞ্চি। তাহলে এইখান থেকে আমরা এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম, তাহলে এটা আমরা দরজার জন্য ফাঁকা রাখলাম, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে একটা দরজা বুঝাইতে চাই, আমরা একটা সার্কেল ড্র করে দরজা বুঝাইতে পারি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, হ্যাঁ। এই পয়েন্টে আমরা এই লাইনটাকে এখান থেকে ট্রিম করে দেই, এই লাইনটাকে এখান থেকে ট্রিম করে দেই, তাহলে এইটা দ্বারা আমরা একটা দরজা বুঝাইলাম, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই আমরা একটা রুম ড্র করলাম। এখন আমরা এই ডাইমেনশন লেয়ারের মধ্যে কিন্তু আমরা দেখলাম যে আমরা ডাইমেনশন কিভাবে তৈরি করতে পারি। তাহলে ডাইমেনশন আমরা তৈরি করতে পারবো না? দেখেন এই ডাইমেনশনের জন্য ডাইমেনশনের স্টাইল, এই টেক্সটের জন্য দেখেন টেক্সটের স্টাইল স্ট্যান্ডার্ড আছে, ওয়াল আছে, হ্যাঁ। তো এইখানেও অনেকগুলো আছে। এরপরে এই ডাইমেনশনের মধ্যে আমরা যখন মেজারমেন্ট দেখছিলাম, দেখেন এই পয়েন্টে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো ডাইমেনশন আছে, ঠিক না? তাহলে একটা কি লিনিয়ার, এই লিনিয়ারটা কিসের জন্য জানি? লিনিয়ারটা হচ্ছে কোনো হরিজন্টাল বা ভার্টিক্যাল মাপ নেওয়ার জন্য আমরা লিনিয়ার ব্যবহার করি, ওকে। আর এই অ্যালাইন, যেটা অ্যালাইনটা কি, যদি কোনাকুনি কোনো কিছুর মাপ নিতে চাই তাহলে আমরা অ্যালাইন দিব। তাহলে এইখান থেকে আমরা যদি ডাইমেনশনগুলো দেখতে চাই আলাদা আলাদা, তাহলে সাপোজ আমরা যদি একটা সার্কেল ড্র করি, একটা সার্কেল দিব, এখান থেকে একটা বাঁকা লাইন ড্র করব, এখান থেকে একটা সোজা লাইন ড্র করব। এরপরে এখানে কি কি আছে, আর রেডিয়াস আছে, ডায়ামিটার আছে, এগুলো সেম। দেখেন এইখানে অ্যালাইন দিয়ে আমরা দিয়ে দেবো কি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মেজারমেন্ট, ওকে। আর এইটা দিয়ে দেবো হচ্ছে কি হরিজন্টাল অথবা ভার্টিক্যাল মেজারমেন্ট। এরপরে আমরা ডাইমেনশনের ক্ষেত্রে রেডিয়াস মানে কি, এই যে বৃত্তের অর্ধেক, সেন্টার থেকে আউটলাইন। আর এখান থেকে যদি ডায়ামিটার দেখতে চাই তাহলে আউট থেকে আউটলাইন, ডাবল, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে জগড আছে, দেখেন জগড। এই জগটা আসলে কি, জগটা হচ্ছে এই রেডিয়াসের কাজই করে, কিন্তু জগটা একটু আঁকাবাঁকা লাইন আসে, মূলত এগুলো আমাদের দরকার হয় না। এই যে দেখেন আঁকাবাঁকা লাইন, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমাদের ওরকমভাবে কোনো প্রয়োজন হয় না, আমার এখন পর্যন্ত প্রয়োজন হয় নাই। তাই আঁকাবাঁকা লাইনের কোনো মেজারমেন্ট যদি এরকম দেখতে চান তাহলে জগটের মাধ্যমে দেখতে হবে, ক্লিয়ার? তাহলে এই রেডিয়াস দেখলাম এখানে কত, 1.17, এখানেও কিন্তু 1.17 রেডিয়াস। তার মানে এই জগটা আমাদের কোনো কাজে লাগে না, আঁকাবাঁকা লাইন এই ক্ষেত্রে আমাদের এটা কোনো প্রয়োজন নয়। আর এই পাশে যেটা আছে আর্ক লেন্থ, মানে আমরা যদি কোনো আর্কের লেন্থ দেখতে চাই তাহলে আমরা এই আর্কের লেন্থ এখান থেকে ক্লিক করে এই অবজেক্টের উপর ক্লিক করে আমরা এই আর্কের লেন্থটা বের করতে পারবো, ওকে। আচ্ছা, এবং এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি অর্ডিনেট।
এই অর্ডিনেটটা মূলত সার্ভেয়ারদের দরকার হয়। কীরকম অর্ডিনেটটা দরকার হয়, যেমন আমাদের ড্রয়িংটা আমরা শুরুতেই ফার্স্ট ক্লাসে বলছিলাম যত কিছুই ড্রয়িং হবে তা কিন্তু এই যে একটা দেখেন কর্নারে ইউসিএস আইকন এক্স এক্সিস, হ্যাঁ এক্স ওয়াই, এইটা সাপেক্ষে ড্র হয়। তার মানে আমি যদি এইখান থেকে এই অর্ডিনেটে ক্লিক করি, তার মানে এইখান থেকে এই সার্কেলের এই পয়েন্টে যদি ক্লিক করি, এখন এই যে মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তার মানে এই 0 বিন্দুর সাপেক্ষে এটা এতটুকু দূরত্বে আছে, বুঝতে পারছি। আবার যদি এইটার অর্ডিনেট বের করতে চাই এই পয়েন্টের, তাহলে আমরা যদি এই অর্ডিনেটে আবার ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এই পয়েন্টেরটা যদি আমরা দেখি তাহলে এইটা আছে কত 21.56। যদি আবার এই পয়েন্টের দেখি তাহলে এই পয়েন্ট আছে কত 16। তার মানে কি এই কোঅর্ডিনেট থেকে এইটা কাছে না, এইটা কাছে, তার মানে এইটা 16, আর যেটা দূরে সেটা শো করছে কত 21। তাহলে এই কোঅর্ডিনেটটা আমরা ব্যবহার করি আমরা কোনো জায়গা যে ওই 0 বিন্দুর সাপেক্ষে আমাদের ওই লাইনটা কতটুকু দূরত্বে আছে এটা বের করার জন্য। ওকে, আচ্ছা, এরপরে আমরা এই অ্যানোটেশনে যদি ক্লিক করি, দেখেন এই অ্যানোটেশন পুরোটাই হচ্ছে কি ডাইমেনশনের জন্য। হ্যাঁ, তো এই অ্যানোটেশনে দেখেন লিডার আছে, অ্যাড লিডার, মাল্টি লিডার, এরপর হচ্ছে লিডার। এই লিডারগুলো কি, লিডারটা হচ্ছে আমরা যদি কোনো একটা লাইনের সাপেক্ষে কোনো কিছু লিখতে চাই, যেমন সাপোজ এটা একটা আর্ক, হ্যাঁ, এই আর্কটা বোঝাবো এই লিডারের মাধ্যমে। এই লিডারে ক্লিক করলাম, ক্লিক করে অর্থ মোডটা অফ করে দিলাম, অফ করে দিয়ে এখানে ক্লিক করলে দেখেন আমি এখানে লিখে দিলাম ARC, আর্ক। ওকে, তার মানে এই দেখেন তীর চিহ্ন দিয়ে আমরা এখানে লিখে দিলাম আর্ক, বুঝতে পারছি। এই লাইনটাকে এখানে ক্লিক করলে চাইলে আমরা এখানে বাড়াই দিতে পারবো। ওকে, তার মানে কোনো কিছু যদি আলাদাভাবে আমরা বুঝাইতে চাই তাহলে আমরা এখান থেকে এই লিডারের মাধ্যমে এটা বুঝাই দিতে পারবো। এখন এই একটা লিডারের সাথে ধরেন সাপোজ আমি আরও একটা আর্ক আছে দূরে, হ্যাঁ, এই আর্কটা যদি আমরা দেখি এইখান থেকে আমরা কপি করি, এই আর্কটা এখান থেকে ধরে আমরা এখানেও আছে। ওকে, তাহলে আমরা কি করব, এই একই লিডারের মাধ্যমে যদি দেখাইতে চাই তাহলে আমরা এখান থেকে এই অ্যানোটেশনে গিয়ে এখান থেকে দেখেন অ্যাড লিডার, এই অ্যাড লিডারে যদি যাই এইটাতে যদি ক্লিক করি তাহলে এইটাতে ক্লিক করার সাথে সাথেই দেখেন একটা লাইন আলাদা বের হয়ে গেছে, দেখছেন। হ্যাঁ, তার মানে এখন আপনি যত লাইন ক্লিক করবেন ওই তত লিডার অ্যাড হবে এই একটা লিডারের সাপেক্ষেই, বুঝতে পারছেন, সব কিন্তু এই একটা লিডারের সাপেক্ষে। এখন আপনি যদি আবার এগুলো রিমুভ করতে চান এইটাকে সিলেক্ট করে দেখেন রিমুভ লিডারে ক্লিক করে এইটার উপর ক্লিক করে এন্টার, আবার এই রিমুভে ক্লিক করে এটাতে ক্লিক করে এন্টার। এটা ভালোভাবে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, সিলেক্ট না করলে এটা যে এরকম সিলেক্ট থাকার পরে আপনি যদি এন্টার দেন তারপরে রিমুভ হবে, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে আপনি যদি কোনো লিডার অ্যাড করতে চান, লিডার রিমুভ করতে চান, এবং এইটা হচ্ছে মাল্টি লিডারের মাধ্যমে আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, এরপরে এখানে আরেকটা অপশন আছে, যেমন সাপোজ আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা কপি করব, ধরেন কপি করে পাশাপাশি লাগাইলাম, এরকম পাশাপাশি এরকম মনে করেন অনেকগুলো আছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই প্রতিটার আলাদা আলাদা মেজারমেন্ট দিতে, তাহলে এটা আমার যেরকম অনেক সময় লাগবে, ঠিক না, আলাদা আলাদা মেজারমেন্ট দিলে। দেখেন আমি এইখান থেকে লিনিয়ার দিয়ে যদি আলাদা আলাদা মেজারমেন্ট দিই, এইখান থেকে এখানে, আবার এইখান থেকে এখানে, অনেক সময় লাগবে না। তার মানে এখানে একটা সহজ অপশন আছে কন্টিনিউ, এটাতে ক্লিক করে আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি, এখানে কন্টিনিউ, তাহলে দেখেন এই পয়েন্ট থেকেই কিন্তু আবার প্রতি পয়েন্টে শুধু একটা একটা ক্লিক করে যাব, বুঝতে পারছি। তাহলে এইভাবে করে আমরা কন্টিনিউ দিতে পারবো। এবং এইখান থেকে আমরা যদি আবার পরিবর্তন করতে চাই এই টেক্সটটাকে, আমরা এখান থেকে ক্লিক করে যদি ডাবল ক্লিক করি এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি যে টেক্সটের সাইজ, টেক্সটের কালার, বুঝতে পারছি, পরিবর্তন করতে পারবো। তাহলে এই হলো আমাদের মোটামুটি বিস্তর ডাইমেনশনের আলোচনা, তারপরে হচ্ছে টেক্সটের আলোচনা। এখন দেখেন এই যে আমরা ডাইমেনশন তৈরি করলাম এখান থেকে এইটা দিয়ে, এখন আমি যদি এইটার থেকে এইটা যদি মেজারমেন্ট দেই, দেখেন এটা আছে কত, অনেক ছোট দেখাচ্ছে রুম অনুযায়ী, ঠিক না, কিন্তু আমি যদি দরজার মাপটা দেই, এই দরজার মাপ অনুযায়ী এই টেক্সটটা কিন্তু ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, তার মানে এইটা বোঝা যাচ্ছে না, তার মানে এই যে আউটলাইনের জন্য আমি টেক্সটটা তৈরি করব, এটা টেক্সটের সাইজগুলো আমরা বড় করব বা বাড়াই দেব। দেখেন এটাকে যদি আমরা আবার পরিবর্তন করতে চাই, আমরা ডি এন্টার দিব, ডি এন্টার, তাহলে ডাইমেনশন স্টার ম্যানেজার চালু হয়ে যাবে। অথবা আমরা এইখান থেকে কি করব, এইখান থেকে এই অ্যানোটেশন থেকে এইখান থেকে দ্বিতীয় এই জায়গায় ক্লিক করব। ওকে, ক্লিক করে আমরা যদি এখন এইটা মডিফাই করতেছি, দেখেন অল মেজারমেন্ট, যদি আমরা এটাকে ওই যে আমরা কিন্তু টেক্সট সাইজ বা কোনো কিছু কিন্তু আমরা ওরকমভাবে দেই নাই, ফিক্সড দিছি, দেই নাই, কেন দেই নাই, যে আমার কত প্রয়োজন হবে আমি কিন্তু জানি না। তার মানে এখন এই যে রুমের সাপেক্ষে এই যে অ্যারো চিহ্নগুলো ছোটো দেখাচ্ছে, টেক্সটটা ছোটো দেখাচ্ছে না অনেক, তার মানে এখন এইটা ক্লিক করে আমরা আবার এখান থেকে নিউতে যাব না, আমরা যাব মডিফাইতে।
মডিফাইতে আসার পরে এই টেক্সটে আসবো, টেক্সটের এখান থেকে টেক্সটের সাইজটা 1 ফিট বা 1 ইঞ্চি আছে, তাহলে এটাকে আমরা যদি 12 ইঞ্চি করে দেই, 12 ইঞ্চি করে দিই, এন্টার দিব। ওকে, 1 ফিট। এরপরে আমরা এই অ্যারো সাইজটা এখান থেকে 1 ইঞ্চি আছে, আমরা এটাকে 12 ইঞ্চি করে দিব। তাহলে টেক্সট সাইজ অ্যারো সাইজ চেঞ্জ করে দিয়ে আমরা ওকে দেই, ওকে দিয়ে সেট কারেন্ট ক্লোজ, তাহলে কি বড় হয়ে গেছে না? তার মানে এটা আবার বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কত রাখবো। তাহলে আমরা এটাকে গিয়ে আবার মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে এটা 6 ইঞ্চি করে দিব, 6 ইঞ্চি এন্টার। আর টেক্সটটাও কত, 6 ইঞ্চি এন্টার, এন্টার দিয়ে ওকে, তারপরে সেট কারেন্ট ক্লোজ। তার মানে এই আউটের সাপেক্ষে এইটা এখন ঠিক আছে, কিন্তু এই দরজার জন্য আবার এটা কি বড় হয়ে গেছে না? তার মানে এই ডোরের জন্য আলাদা আবার একটা আমরা লেয়ার তৈরি করব, ডাইমেনশন তৈরি করব। তখন ওই ডাইমেনশনে এটা যেহেতু আমরা 6 ইঞ্চি দিছি, এটাকে আমরা 4 ইঞ্চি বা 3 ইঞ্চি করে দিলে হয়ে যাবে নাকি? তাহলে এই কনসেপ্ট নিয়ে নতুন নতুন টেক্সট তৈরি করতে হবে, নতুন নতুন ডাইমেনশন তৈরি করতে হবে, তাহলে নিজের ভুল চোখে পড়বে, ভুল ধরা পড়বে। এবং এইখানে এই যে লাইন, এই যে এটা অল লেয়ারের লাইনগুলো কি করব, আমরা অল লেয়ারের লাইনগুলোকে সিলেক্ট করে একটু যাতে বড় দেখায়, তাহলে আমরা এখান থেকে এই যে লাইন উইডটা বাড়াই দেব। ওকে, বাড়াই দিয়ে এখানে এটা অন করে দেব, তাহলে লাইন উইডটা এরকম বড় দেখাবে আর জানালাটা হালকা দেখাবে। তাহলে এইভাবে একটা ড্রয়িং করে আমরা ড্রয়িংটাকে রেডি করব। এবং এই ড্রয়িংটা রেডি করতে হলে দেখেন, আমাকে টেক্সটের পাশাপাশি আমরা একটু আগে টেক্সটের স্টাইল তৈরি করছি, সেটা হচ্ছে কি ডাইমেনশনের জন্য। কিন্তু এইখানে দেখেন পাশে আলাদা আলাদা একটা টেক্সট আছে, সেই টেক্সটের যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দুইটা টেক্সট দেখতে পাবো। একটা হচ্ছে কি মাল্টিলিঙ্ক টেক্সট, আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট। হ্যাঁ, একটা হচ্ছে মাল্টি লাইন, আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন। নর্মালি আমরা যে টেক্সটটা ব্যবহার করি সেটা হচ্ছে মাল্টি লাইন টেক্সট, বুঝতে পারছি? মানে এই মাল্টি লাইন এবং সিঙ্গেল লাইন টেক্সটের পার্থক্যটা কি, এটা আমরা এখনই বুঝে যাব। সেটা হচ্ছে আমরা যদি এই মাল্টি লাইনে ক্লিক করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টানবো, যে রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করি না, সেম এইখান থেকে এইভাবে রেক্ট্যাঙ্গেল টানার পরে দেখেন আমাকে এখানে লিখতে বলতেছে, সাপোজ এটার নাম দিব রুম, ROOM, রুম। ওকে, রুম দিয়ে রুমের সাইজটা আমরা কিভাবে দিব, রুমের সাইজটা সাপোজ আমরা দিব 10 ফিট 0 ইঞ্চি। ওকে, তারপরে বড় হাতের এক্স দিব, এই এক্সটা একটা স্পেস দিয়ে দিব, আর একটা স্পেস দিব, তারপরে আবার দিব 10 ফিট 0 ইঞ্চি। এটা দিয়ে এটাকে আমরা এখান থেকে সেন্টার লাইন করে দিব, সেন্টার লাইনে মানে মাঝখানে চলে গেছে। এখন এইখানে আমরা টান দিয়ে ছোট করে দিব, অথবা এইখানে মাউসটা রেখে আমরা ডাবল ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে। ওকে, তাহলে এইখানে আমরা ক্লিক করার পরে দেখেন অনেক ছোট হয়ে গেছে না? এখন এটাতে ক্লিক করে আমরা আবার এই টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে টেক্সটের সাইজটা 2 ইঞ্চি আছে, আমরা এটা 12 ইঞ্চি করে দেই, তাহলে এটা বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার পরে দেখেন টেক্সটগুলো এলোমেলো হয়ে গেছে। এখন এইটাতে এরকম টান দিয়ে ধরে আমরা এরকম করে একটু বড় সাইজ করে দিলে আবার এটা অ্যারেঞ্জ হয়ে যাবে। এখন এটাকে আমরা মুভ করে এই পয়েন্টে বসাই দেব, বুঝতে পারছি? তার মানে আমরা যদি কোনো একটা টেক্সট তৈরি করতে চাই, তাহলে এখান থেকে মাল্টিলাইন টেক্সটে তৈরি করলেই আমাদের হবে। এখন ওই যে বললাম শুরুতে টেক্সট তৈরি করছি, টেক্সটটা কিন্তু হারাই গেছে, অনেক ছোট ছিল, ঠিক না? তার মানে আপনিও যখন করবেন তখন দেখবেন টেক্সট এরকম করার ফলে হারাই গেছে। হ্যাঁ, তার মানে ওই টেক্সটের সাইজটা যেহেতু কম, তার মানে শুরুর থেকেই বাড়াই নিতে হবে। আবার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এইভাবে সিলেক্ট করব, যদি আমি এখান থেকে সাইজ বাড়াই কমাই এটা হবে না, কারণ আমি টেক্সটটাকে আগে আমার সিলেক্ট করে নিতে হবে, বুঝতে পারছি? তাহলে টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এরপর আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, তারপর এখান থেকে যে বোল্ড করতে পারবো, ইটালিয়ান করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। হ্যাঁ, মানে ওয়ার্ড এক্সেলে যেভাবে করি আমরা ওইভাবে এখান থেকে টেক্সটের স্টাইল আছে, স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে 1 ফিট বড় হয়ে গেছে এটা সাইজটা, আমরা এটাকে 8 ইঞ্চি করি, মোটামুটি ঠিক হবে 8 ইঞ্চি করলে। আচ্ছা, এরপরে দেখেন, এখন দেখেন এইটাকে ডাবল ক্লিক করলে এই যে একটা ঘর ওপেন হয়ে যায় টেক্সটের জন্য। হ্যাঁ, ওই যে আমরা হ্যাজ কমান্ড দেখছিলাম, অ্যারে কমান্ড, ওই যে ওইরকম টেক্সটের জন্য আলাদা আলাদা একটা ঘর তৈরি হয়ে গেছে, ঠিক না? মানে এখানে ওকে আমার সর্বোচ্চ মডিফাই করার এখানে একটা সুযোগ দিচ্ছে আমাকে। কিন্তু আমরা যদি এখান থেকে সিঙ্গেল লাইন টেক্সট তৈরি করি, মানে এই সিঙ্গেল লাইন টেক্সট তৈরি করার পূর্বেই তার সাইজ, তার হাইট, তার অ্যাঙ্গেল সব কিছু দিয়ে দিতে হবে। তার মানে পরবর্তীতে আর কোনো মডিফাইয়ের সুযোগ নাই। যেমন আমি যদি সিঙ্গেল লাইন টেক্সটে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা কমান্ড প্রম্পটে খেয়াল করি, বলতেছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, আমরা এখান থেকে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে বলতেছে কি টেক্সট স্পেসিফাই হাইট, তাহলে হাইট আমরা কত দিব, হাইটটা হচ্ছে উপরে, তাহলে হাইটটা আমরা এই কিবোর্ড থেকেই দেবো, ধরো 12, এন্টার। ওকে, আর এখানে বলতেছে স্পেসিফাই রোটেশন, রোটেশন 0 আছে, 0ই থাকবে, আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাকে এখানে লিখতে বলতেছে, তাহলে ROOM, রুম লিখলাম। হ্যাঁ, রুম লিখে এখন এটাকে আমরা
বড় হাতের আর করে দিই। এখন দেখেন আমি যদি বাইরে ক্লিক করি, প্রতি ক্লিকেই কিন্তু আমাকে আলাদা আলাদা লিখতে বলতেছে, দেখছেন? তার মানে আমি যদি এটা ক্লিক করার পর এস্কেপ দিয়ে দিই, তারপরে ক্যান্সেল হয়ে যাবে। এখন দেখেন আমি যদি রুমে ডাবল ক্লিক করি, কোনো ঘর আর ওপেন হয় না। ওপেন হয়েছে না, তার মানে ওকে এখন আর আমি কোনোভাবে পরিবর্তন করতে পারবো না, শুধু এখান থেকে কালারটা চাইলে পরিবর্তন করে দিতে পারবো। তাও এখান থেকে কালার সিলেক্ট হবে না, দেখছেন কালার কিন্তু সিলেক্ট হয় না। তার মানে ওকে আমি আর কোনো পরিবর্তন করতে পারবো না। এটাকে ধরে এইভাবে এখন আমি যদি চাই কালার পরিবর্তন করতে পারবো। মানে টেক্সটের মধ্যে ঢুকলে আর কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নাই, বুঝতে পারছেন? তার মানে এই মাল্টি টেক্সট এবং সিঙ্গেল লাইন টেক্সটের এটাই হচ্ছে পার্থক্য। আমরা আজকে দেখবো হচ্ছে ব্লক কমান্ড। এই ব্লক কমান্ডের আসলে মূল কাজ কি। আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, ধরে নেই এটা একটা কলাম, ওকে? তো এই কলাম এখানে মনে করেন সাপোজ এটাকে আমরা অ্যারে করি আর কি, এটাকে আমরা বিটুইন দূরত্ব 1 যদি দেই, তাহলে 1 দূরত্ব দেই, এটা 0.5 করি, 0.5, আর এটাকেও করি হচ্ছে 0.5। ধরি এটা কলাম বা এটা একটা বিল্ডিং, হ্যাঁ? এই কলামগুলোকে আমরা এক্সপ্লোর করে ফেললাম, ভাঙে ফেললাম আর কি, মানে অ্যারে কমান্ড থেকে বাইরে নিয়ে গেলাম। তাহলে এগুলো যদি আমার কলাম হয়, সাপোজ আমরা এগুলোকে একটা বিল্ডিংয়ের কলাম ধরলাম। নর্মালি একটা কলাম শুধু এই কলাম লেআউটের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই কলামগুলো আপনার বিম লেআউটের মধ্যে যায়, হ্যাঁ, স্ল্যাব আউটলাইনের মধ্যে যায়। মানে প্রতিটা একটা কলাম লেআউট মনে করেন 10 থেকে 15, 20, 30টা এরকমও কপি হয় একটা পেজে। এখন মনে করেন সাপোজ এই কলামটা 10টা জায়গায় কপি হয়েছে, 10টা জায়গায় এরকম করে কপি হয়ে বসছে। ধরেন এটা কলাম লেআউট, হ্যাঁ, এইটা আপনার ফাউন্ডেশন লেআউট, এটা হচ্ছে বিম লেআউট, এটা হচ্ছে স্ল্যাব লেআউট, হ্যাঁ। প্রতিটার মধ্যেই কিন্তু কলাম থাকবে। এখন আপনাকে যদি বলা হয় যে সাপোজ এই কলামের সাইজটা পরিবর্তন হয়েছে কোনো কারণে, হ্যাঁ, পরিবর্তন হইতে পারে ডিজাইনের কারণে বা আর্কিটেকচারাল প্ল্যান চেঞ্জ হয়েছে সেই কারণে, হ্যাঁ, তাহলে এই কলামটাকে আমরা যদি পরিবর্তন করি, সাপোজ এটাকে আমরা স্ট্রেচ করে এতটুকু বাড়াইলাম। এখন এই যে বাড়াইলাম, তার মানে এইটা কি শুধু এইটার মধ্যে বাড়ছে? এটা কিন্তু প্রতিটার মধ্যেই বাড়াইতে হবে, ঠিক না? তাহলে এখন আমি যদি একটা একটা করে বাড়াইতে যাই বা কোনো কারণে সাপোজ এই একটা লেআউট বাদ পড়ে গেল, এইটা বাদ পড়ে গেছে, এটাতেও আমরা এটাতেও বাড়াইছি আর এই দুইটাতেও বাড়াইছি, মনে করেন কোনো কারণে এইটা বাদ পড়ে গেছে, পুরো যাইতে পারে, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে যখন আমরা প্রফেশনালের এই কাজটা আমরা ফাইনালি আউটপুট দিব, তখন কিন্তু আমরা অনেক প্রবলেমে ফেস করব, হ্যাঁ। হঠাৎ করে মনে হইতে পারে যে এইটা ঠিক নাকি এইটা ঠিক, তো এরকম একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে, বা এই সরে যাওয়ার কারণে আমাদের মেজারমেন্টে ভুল হইতে পারে, তা ভুল হয়ে গেলে আমাদের লেআউটে প্রবলেম হইতে পারে, হ্যাঁ। তো এই কারণে আমরা এই কলাম লেআউটটাকে সাধারণত ব্লকে রাখার চেষ্টা করি, ওকে? তো এই ব্লকে রাখলে সুবিধা কি? ব্লকে রাখলে সুবিধা হচ্ছে যে কোনো একটা পরিবর্তন করলে সবগুলোই সে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, ওকে? তাহলে আমরা সেটা একটু দেখি। আমরা এটাকে করে ফেললাম, এটা আমরা ফালাই দিলাম। ফালাই দিয়ে আমরা এইখানে দেখেন এই ব্লকের মধ্যে যদি যাই, এখানে একটা হচ্ছে ক্রিয়েট ব্লক, এই যে এখানে এটা ক্রিয়েট, আর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট ব্লক। ইনসার্ট মানে হচ্ছে প্রবেশ করানো, আর ক্রিয়েট হচ্ছে নতুন তৈরি করা। এখন এই ইনসার্টটা কি? ইনসার্ট হচ্ছে আমার যদি ব্লকের 8-10টা ব্লক তৈরি থাকতো, তাহলে আমি ব্লকটা প্রবেশ করাইতে পারতাম, কিন্তু আমার তো কোনো ব্লকই তৈরি করা নাই, তার মানে আমি এখানে ইনসার্ট ব্লকের আপাতত কোনো কাজ নাই, ওকে? তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট ব্লকে যাব। এই ক্রিয়েট ব্লকে গেলে দেখেন এখানে ব্লক ডেফিনেশন নামে একটা পেজ ওপেন হয়েছে। তো এই পেজের মধ্যে প্রথমে বলতেছে কি নেম, মানে একটা ব্লকের নাম দিতে হবে। সাপোজ এই ব্লকটা কি ব্লক, তার মানে এটা আমরা জানি কলাম লেআউট, কলাম নাম দিলাম, অথবা কলাম লেআউটও নাম দিতে পারি। দেওয়ার পরে এখন এইখানে দেখেন আমি যদি এই পয়েন্টটা মার্ক করলাম, মার্ক করে দেখেন এইখানে একটা অপশন আছে সিলেক্ট অবজেক্ট, ওকে? আর এইখানে একটা অপশন আছে সেটা হচ্ছে পিক পয়েন্ট, এবং এইখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে রিটেইন, একটা হচ্ছে কনভার্ট টু ব্লক, আর একটা হচ্ছে ডিলেট। তার মানে আমরা এই যে টিক মার্ক দেওয়া যেটা কনভার্ট টু ব্লক, আমরা এইটাতে কাজ করব, ঠিক না? আমাদের এটা ব্লকে কনভার্ট করব। তার মানে যখন আমরা এই ব্লক ডেফিনেশন পেজটা ওপেন হবে, তখন আমাদের শুরুতেই খেয়াল রাখতে হবে এইখানে কনভার্ট টু ব্লকে, মানে এই যে কালো দাগটা, এটা কনভার্ট টু ব্লকের মধ্যে আছে কিনা, ওকে? এইটা আমরা ফার্স্টে খেয়াল রাখবো। সেকেন্ড হচ্ছে এখানে একটা নাম দিব ব্লকের, ব্লকের কি নামে আমরা রাখতে চাই। এরপরে থার্ডে কাজ হচ্ছে, এটা হচ্ছে আমার খেয়াল রাখতে হবে 1 নম্বরে, ওকে? 2 নম্বরে হচ্ছে ব্লকের নামটা ফিক্সড করতে হবে। 3 নম্বরে আমরা এইখানে আসবো সিলেক্ট অবজেক্টে। সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে আমরা কোন অবজেক্টটাকে ব্লক করবো সেগুলোকে আমরা সিলেক্ট করব, ওকে?
আর 4 নম্বরে হচ্ছে এই পিক পয়েন্টের কাজ। তাহলে আমরা একটু দেখে আসি। প্রথমে আমরা হচ্ছে এই ব্লকের এইখানে আছে কিনা এটা দেখলাম, শিওর হলাম, এটা এইখানেও টিক থাকতে পারে, ঠিক না, আবার ডিলেটেও থাকতে পারে, তাহলে আমরা কনভার্ট টু ব্লকে আছে কিনা সেটা শিওর হব। সেকেন্ড হচ্ছে এখান থেকে একটা নাম ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা যাব সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে এই আমার ড্রয়িংয়ের পেজে চলে আসবে। এখন এইভাবে সিলেক্ট করে আমরা এইভাবেও সিলেক্ট করতে পারি, অথবা নিচ থেকে উঠাইয়া এইভাবেও করতে পারি। ওকে, তাহলে এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে একটা এন্টার দিব। এন্টার দিলে দেখেন এই যে এইখানে প্রিভিউতে যদি আমরা দেখতে পাই, প্রিভিউতে কিন্তু আগে কলামগুলো দেখা যায় নাই, এখন কিন্তু এখানে কলামগুলো শো করতেছে, দেখছেন এইখানে। তার মানে এখন সিলেক্ট অবজেক্টের কাজ, এরপরে থাকে পিক পয়েন্ট। এই পিক পয়েন্টটা মূলত হচ্ছে যখন আমরা কোনো ব্লক করব, এই ব্লকের পাশে আমরা একটা পয়েন্ট ধরবো, ব্লকের কাছাকাছি আর কি, হ্যাঁ। কারণ এই পয়েন্টটা যদি আমরা নাও ধরি, তাও আমরা এখান থেকে যদি ওকে দিয়ে দিই, তাও এই ব্লকটা হবে। কিন্তু পয়েন্টটা যদি আমরা না ধরে দেই, তাহলে এই অটোক্যাডটা ও নিজেই ডিফল্টভাবে অনেক দূরে বা নিজের মন মতো করে একটা পয়েন্ট ধরে নেবে, হ্যাঁ। তখন কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হব। তাহলে আমরা এটা করব না, আমরা প্রপার ওয়েতেই করব। আমরা এখানে পিক পয়েন্টে ক্লিক করে ড্রয়িংয়ের যে কোনো এই যে যেগুলো ব্লক করব তার যে কোনো একটা, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো একটা কর্নারে এরকম মাউসটা রেখে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কিছু কোঅর্ডিনেট শো করবে, হ্যাঁ। এগুলো আমাদের দরকার নাই, কিন্তু আপনি যে ক্লিক করছেন তার প্রমাণ হয়েছে এখানে কোঅর্ডিনেট আগে 0 0 ছিল, এখন কিন্তু 0 0 নাই, XY। এরপরে এখানে আমরা আর কোনো কিছু পরিবর্তন করব না, এখান থেকে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন আমি যেটাতে ক্লিক করি, তাহলে ওই যে পিক পয়েন্ট সিলেক্ট করছে সেই পিক পয়েন্টটা কিন্তু এখানে শো করতেছে, দেখছেন এই পয়েন্টটা। আর অন্য কোনো জায়গায় কিন্তু কিছু না, আর যে কোনো একটা সিলেক্ট করলে দেখেন পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন আপনি যদি এইটাকে, এই টোটালটাকে, শুধু এই কলামটাকেই ধরেন, এইটাকেও ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা যদি আউটলাইন হিসেবে হয়, হ্যাঁ। এটা সহই আমরা ধরি, সমস্যা নেই। আমরা কপি করব, এই একটা কপি করলাম, এই একটা কপি করলাম, এই একটা কপি করলাম, এই একটা কপি করলাম। এখন আমাকে যদি বলা হয় এই কলামগুলোর এখন যদি আমরা কালার পরিবর্তন করি বা কোনো একটা সাইজ পরিবর্তন করি, তাহলে আমরা এই ব্লকের মধ্যে ঢুকে করতে হবে। তার মানে আপনি যেহেতু ব্লকের মধ্যে যখন থাকবেন, তখন কিন্তু আপনার এই যে স্ট্রেস, হ্যাঁ, এই স্ট্রেস কমান্ডে কিন্তু তখন এই যে এইভাবে সিলেক্ট করে যদি স্ট্রেস করেন কোনো কাজ হবে না, কারণ ও একা নাই, ও কিন্তু এখন একত্রে আছে অনেকের সাথে, হ্যাঁ। তার মানে এই ব্লকের মধ্যে কাজ করতে হলে, যে কোনো একটা কলামে কাজ করতে হলে এই ব্লকের মধ্যে আপনাকে ঢুকতে হবে। তাহলে কিভাবে ঢুকবেন? এই ব্লকের উপর মাউসটা রেখে যদি ডাবল ক্লিক করেন মাউসে, তার মানে এখানে দেখেন এডিট ব্লক ডেফিনেশন, এই যে নতুন একটা ব্লক তৈরি করছেন সেটা নীল মার্ক করার নাম হচ্ছে কি, কলাম, হ্যাঁ। এইটাতে সিলেক্ট থাকবে, এবং এখান থেকে যদি ওকে দেন, তাহলে ড্রয়িংয়ের মধ্যে অন্য সব কিছু হারায় যাবে, এই শুধু এই কয়টাই শো করবে। ওকে, তাহলে এই কয়টা শো করার পরে এখন আপনি যদি সাপোজ এই কলামটা এখন যদি স্ট্রেস করেন, এইভাবে স্ট্রেস করতে পারবেন, এইভাবে স্ট্রেস করলে এইভাবে স্ট্রেস করতে পারবেন, হ্যাঁ। বা এই দুইটার যদি কালার, এখান থেকে হোমে এসে আমরা যদি এই দুইটার কালার পরিবর্তন করতে চাই, এটা লাল কালার করে দিলাম, এই দুইটা ব্লু কালার করে দিলাম, হ্যাঁ, এখান থেকে ব্লু কালার করে দিলাম, এবং এটা লাইন ওয়েটটা একটু বাড়াই দিলাম, হ্যাঁ, লাইন ওয়েটটা এখান থেকে অন করে দিলাম। তাহলে দেখেন আমরা কি কি চেঞ্জ করলাম, এইটার সাইজ বড় করলাম, এটার কালার পরিবর্তন করলাম, এইটারও কালার পরিবর্তন করলাম। ওকে, তাহলে এইটা করার পরে আমরা ডান দিকের উপরে যদি খেয়াল করি, দেখেন ক্লোজ ব্লক এডিটর, এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এরকম একটা নোটিফিকেশন আসবে। তার মানে আমরা কি এটা ডিসকার্ড করে দেবো নাকি সেভ করব? যেহেতু আমরা সেভ করব, তাহলে এখানে উপরে সেভ টু চেঞ্জ ক্লিক করব, হ্যাঁ, মানে সেভ টু চেঞ্জ, সেভ দ্য চেঞ্জ টু কলাম, মানে আমরা কলামটাকে চেঞ্জ করবো, যে কলাম ইয়াটা করছি ব্লকটা। তাহলে এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এই একটাই কিন্তু পরিবর্তন হয়নি, দেখেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু পরিবর্তন হয়ে গেছে, হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে করি নাই, করছি প্রত্যেকটার মধ্যে করি নাই, কিন্তু প্রত্যেকটাই হয়ে গেছে। এখন আপনার যদি এরকম হয় যে এইটাতে পরিবর্তনের দরকার নাই, বাকিগুলোতে পরিবর্তনের দরকার কোনো কারণে, তখন কি করতে হবে, এই ব্লকটাকে ভাঙিয়ে ফেলতে হবে। ব্লকটা ভাঙবো কিভাবে? যে কোনো কিছু ভাঙতে হলে আমাদের এক্সপ্লোর ব্যবহার করব, ঠিক না? তাহলে এখান থেকে এক্সপ্লোর দিয়ে ভেঙে ফেলবো। আমরা ব্লকে ঢুকে পরিবর্তন করলে এইগুলোই পরিবর্তন হবে, এইগুলো পরিবর্তন হবে, কিন্তু যেটা ভাঙছি সেটা আর পরিবর্তন হবে, কারণ ও তো ব্লকের মধ্যে নাই। এইটা হলো মূলত আমাদের ব্লকের কাজ। এখন এটা হচ্ছে ব্লকের মেইন কাজ। এরপরে আমরা যদি এইগুলোকে আবার এক্সপ্লোর করে ফেললাম, এইগুলোকে আলাদা আলাদা করে ভেঙে ফেললাম। এখন আমরা যদি এইখান থেকে আমরা আবার এই যে ক্রিয়েট ব্লকে যাই, ক্রিয়েট ব্লকে ব্লক ডেফিনেশন, এখান থেকে আমরা এই সিলেক্ট অবজেক্ট, এখান থেকে এইগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দেব। এন্টার দিয়ে এটার নাম দিব, ধরেন যেহেতু এক নাম আছে, একই নাম বারবার দেওয়া যাবে না, হ্যাঁ। এখানে আমরা নাম দিলাম COLMN, সংক্ষেপে দিলাম, কলাম 01 দিলাম। 01 দিয়ে এখানে এখন যদি দেখেন, আমরা যদি রিটেইনে ক্লিক করি, আমরা প্রথমে দেখছি কি কনভার্ট টু ব্লক, মূলত আমাদের কাজই হচ্ছে কনভার্ট টু ব্লক।
কিন্তু আমরা রিটেন অ্যান্ড ডিলেটটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হইতে পারে বা আমার জানা থাকা দরকার যদি কখনো কাউকে শিখাই। হ্যাঁ, তখন আমরা এখানে রিটেনে ক্লিক করে যদি আমরা কোনো ব্লক করি, সাপোজ ব্লকের নাম দিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে ক্লিক করে পিক পয়েন্ট দিলাম, মানে সব প্রসিডিউর মেনটেন করলাম, শুধু এখানে কনভার্ট টু ব্লকে না দিয়ে দিলাম হচ্ছে রিটেন। ওকে, তার মানে এখন আমি যদি ওকে দেই, দেখেন ওকে দিলে আমার এগুলো কিন্তু এই ভাঙা ভাঙাই রয়ে গেল, ব্লক হয় নাই, হয়েছে, ব্লক হয় নাই। আবার এইটাকে যদি কপি করি, সাপোজ কপি করে যদি এইদিকে নিয়ে আসি, এইটাকে আমরা আবার এখান থেকে ব্লক ডেফিনেশনে যাব, ডেফিনেশনে গিয়ে নাম দিব COL বা এখানে COM দিয়ে আমরা নাম্বারিং করলাম 02, হ্যাঁ, আলাদা আলাদাটা নাম্বারিং করলাম। তারপরে এখান থেকে সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টগুলো এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে পিক পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে এসে একটা পিক পয়েন্ট ধরলাম। এখন আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করব। ওকে, তাহলে এটা নাম দিলাম 2। তাহলে ডিলেটে ক্লিক করে যদি ওকে দেই, তাহলে দেখেন আমার এই পুরো ফাইলটাই কি ডিলেট হয়ে গেছে, মাঝখানের কলামগুলো, ঠিক না? কিন্তু এই যে ডিলেট হয়ে গেল আর এই যে রিটেন করলাম, ও তো ব্লক হইল না, ঠিক না? কিন্তু আসলে এই দুইটার মূল কাজ কি? মূল কাজ হচ্ছে দেখেন, ও কিন্তু ব্লক তৈরি করে ফেলছে, এটাও তৈরি করছে, যে কলাম 1 এটাও তৈরি করছে, এটাও তৈরি করছে। তার মানে ও এখান থেকে ডিলেট হয়ে গেছে, কিন্তু ও অন্য একটা জায়গায় ও লুকায়ে রয়েছে। হ্যাঁ, আর এটাও হয়েছে কিন্তু দেখাচ্ছে হয় নাই, কিন্তু আসলে মেইন ফাইলের একটা আলাদা জায়গায় সে হয়ে রয়েছে। তাহলে সেটা কোথায়? এখন যদি আমরা দেখেন, ফার্স্টে আমরা বলছিলাম ইনসার্টের মধ্যে আমরা কোনো কাজ নাই, কিন্তু এখন কিন্তু আমরা অলরেডি 3টা ব্লক তৈরি করে ফেলছি, ঠিক না? তা এখন আমরা যদি ইনসার্টে ক্লিক করে দেখেন, তাহলে এই যে 3টা ব্লক তৈরি করছে এখানে কিন্তু শো করছে, দেখছেন? এই যে প্রথমটা কিন্তু কলাম, দ্বিতীয়টা কলাম, ওই যে দ্বিতীয়টা কলাম 1 আর তৃতীয়টা হচ্ছে কলাম 2, বুঝতে পারছেন? এখন এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এই যে ব্লকটা কিন্তু এখন চলে আসছে। এখন যে কোনো একটা জায়গায় এরকম ক্লিক করলেই এই যে দেখেন ও কিন্তু ব্লকই শো করতেছে, ঠিক না? আর একটা যেটা করলাম সেটা হচ্ছে কি, ওই যে প্রথমে যে রিটেন দিয়ে, সেটাও কিন্তু ব্লকে আছে, দেখেন এই যে ব্লকে আছে। তার মানে রিটেন করলেও ব্লক হবে, ডিলেট দিয়ে করলেও ব্লক হবে, কিন্তু ডিলেট দিয়ে করলে প্রেজেন্ট অবজেক্টটা ডিলেট হয়ে যাবে, সেই ইনসার্টে গেলে পাওয়া যাবে। ওকে, আর রিটেন দিয়ে করলে প্রেজেন্ট অবজেক্টটা ব্লক হবে না, কিন্তু সে ভিতরে একটা ব্লক তৈরি হবে ওই নামে, বুঝতে পারছি? তার মানে আমাদের মূল কাজ হচ্ছে কনভার্ট টু ব্লক দিয়ে করা, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। তবে কোনো কারণে এরকম প্রবলেম ফেস করতে পারেন, তখন যাতে সমাধান বের করতে পারেন, এই কারণে এগুলো জানা। হ্যাঁ, এখন দেখেন আমাদের ড্রয়িং ফাইলে যেমন সাপোজ আমরা যদি কোনো কিছু ডিলেট করে দিই, হ্যাঁ, কোনো কিছু ডিলেট করে দিয়ে ফাইলটা যদি কেটে দেই, তাহলে ওই ফাইলটার মধ্যে Ctrl Z দিলে কিন্তু ওই ডিলেট করা ফাইল কিন্তু আর ফিরে পাবো না। পাবো? ফিরে পাবো না। ফিরে পাইতে হইলে সাপোজ আমি যদি এই ফাইলটার মধ্যে আসি, 1 ঘন্টা যদি কাজ করি, আমি যদি সব ডিলিট করে দিয়ে এখন যদি ফাইলটা না কেটে যদি Ctrl Z দেই, তাহলে 1 ঘন্টার ফাইল আমি ফিরে পাবো। কিন্তু ফাইল যদি ডিলিট করার পরে কোনো কারণে ফাইলটা আমি কেটে দেই, কিন্তু অন করার পরে তখন কিন্তু ওই ফাইল Ctrl Z দিলে আর আসবে না। কিন্তু এই ব্লকটা এমনভাবে তৈরি হয়, এই ব্লকটা ওর মেমোরির মধ্যে থেকে যায়। আপনি ডিলিট করে দিয়ে এই ফাইলটা যদি খালি অবস্থা সেভ করে রাখেন, তারপর আপনি যেমন সাপোজ এই ব্লকগুলো আমি ফালাই দিলাম, পুরো ফাইল আমার খালি। হ্যাঁ, পুরো ফাইল আমার খালি। এখন আমি যদি এটাকে সেভ করি, ডেস্কটপে যদি এটা সেভ করি, ড্রয়িং 2 সেভ করে দিই, এখন আমি যদি এটাকে কেটে দেই, এরকম কেটে দিই, এখন আমি যদি এই ফাইলটাকে এখন ওপেন করি, এখন কিন্তু Ctrl Z দিলে কিন্তু আমার হারানো ফাইল ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কিন্তু এই যে ব্লক, এখন আমি দেখেন যদি Ctrl Z দেই, হারানো ফাইল ফিরে পাওয়ার কোনো ওয়ে নাই। কিন্তু এই ব্লকগুলো ডিলিট করার পরেও, ফাইল কেটে দেওয়ার পরেও থেকে যায়। কোথায় থেকে যায়? এই যে ব্লকের একটা মেমোরি আছে, ইনসার্ট মেমোরি, সেখানে কিন্তু এই ব্লকগুলো থেকে যায়। হ্যাঁ, এই কারণে আপনার ড্রয়িংয়ের মধ্যে যত ব্লক ফাইল তৈরি হবে, এই ব্লক ফাইলগুলো জমতে জমতে একটা সময় অনেক বেশি হয়ে গেলে আপনার ফাইলটাকে স্লো করে ফেলবে। হ্যাঁ, মনে করেন যেই ফাইলটা আপনার ড্রয়িংয়ের মধ্যে নাই, যেমন এখানে কলাম আছে, কিন্তু কলাম 1 এবং কলাম 2 কিন্তু ড্রয়িংয়ের মধ্যে নাই, আছে এখানে শুধু কলাম 1 নিয়ে আসছে আমি। তার মানে এখন আপনি যদি চান এই দুইটা ব্লককে এখান থেকে চিরতরে মুছা দিবেন, সেটাও পারবেন। এই কলামটা মুছবে না, কেন মুছবে না? সে প্রেজেন্ট এখানে আছে, এই কারণে সে মুছবে না। ওকে, তাহলে এটা মোছার জন্য আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে পিইউ মানে হচ্ছে পার্স, এই যেখানে নাম শো করছে দেখেন PURGE, পার্স। আমরা যদি পার্স করি, এই পার্স করার উদ্দেশ্য হচ্ছে ড্রয়িংয়ের মধ্যে ব্যবহার হয় নাই এরকম কোনো লেয়ার যদি থাকে, এরকম কোনো লাইন যদি থাকে, এরকম কোনো টেক্সট যদি থাকে, এরকম কোনো ব্লক যদি থাকে, তাহলে সে ওইটা অটোমেটিক গায়েব হয়ে যাবে। বুঝতে পারছি? মানে হচ্ছে ড্রয়িংয়ের মধ্যে এখানে দেখেন যে ব্লক আছে, হ্যাঁ, লেয়ার্স আছে, লাইন টাইপ আছে, লাইন ওয়াইট আছে, হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, টেক্সট আছে, টেবিল আছে।
মানে ড্রয়িংয়ের মধ্যে ব্যবহার হয় নাই কিন্তু আপনি দেখতেছেন না, সেটা এরকম কোনো একটা জায়গায় আলাদাভাবে রয়ে গেছে সেভ হয়ে, কিন্তু ড্রয়িংয়ের মধ্যে নাই, আপনি দেখতেছেন নাই। মানে যেটা হচ্ছে চোখের আড়ালে আছে সেটাকে আপনি যদি মুছে ফেলতে চান তাহলে আপনাকে পার্স করতে হবে, যে PU এন্টার দিয়ে পার্স অল, অল দিয়ে আমরা এখান থেকে দিব পার্স অল চেকড আইটেম। ওকে, এটা দেওয়ার পরে দেখেন এখানে এখন কোনো কিছু শো করতেছে না এখন পর্যন্ত। হ্যাঁ, মানে এখন দেখেন এই যে পার্স লেখাটা এখন কি স্পষ্ট দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তার মানে পার্স যতটুকু হওয়ার হয়ে গেছে, যদি আরও না হইতো তার মানে এই পার্সটা আরও এখানে স্পষ্ট শো করতো। ওকে, যখন আপনি দেখবেন পার্সটা হাইড হয়ে গেছে তার মানে বুঝবেন যে আমার পার্স হয়ে গেছে। এখন আপনি যদি ক্লোজ করে দেন, এখন যদি এখান থেকে ইনসার্টে যান দেখবেন ওই ব্লক দুইটা কিন্তু আর নাই, আছে? নাই। শুধু ওই ব্লক দুইটা না, এরকম যদি লেয়ার থাকতো আরও 10টা লেয়ার, যে 10টা লেয়ার আপনার ড্রয়িংয়ের মধ্যে ব্যবহার হয় নাই, ওই লেয়ারগুলো চলে যেত। তাহলে এই হচ্ছে আমাদের মূলত ব্লকের আলোচনা বা ব্লকের কাজ। এরপরে আমাদের হচ্ছে টুকটাক কিছু কাজ থাকবে। মূলত দেখেন আমাদের কিন্তু অটোক্যাডের বেসিক যতটুকু দরকার, হ্যাঁ, সব কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট বেসিক কিছু জানবো, যে যেই জিনিসগুলো জানার মানে আমাদের খুবই দরকার। যেমন সাপোজ আমরা এখানে একটা ড্রয়িং ওপেন করছি, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে এরকম আরও অনেক ড্রয়িং ওপেন হবে, হ্যাঁ, বা নতুন নতুন ড্রয়িং ওপেন হবে। এখন আমাদের যদি কখনো প্রয়োজন হয় এই ফাইলটাকে আমরা এই ফাইলের মধ্যে নিয়ে যাব, মানে অন্য একটা ফাইলের মধ্যে নিয়ে যাব। ওকে, সেটা আমরা কিভাবে নিব? সেটা হচ্ছে নিতে হলে এখান থেকে আমরা যেমন এখানে দুইটা টাইপের কপি আছে। একটা হচ্ছে এই কপি, এই কপিটা হচ্ছে আমরা যদি এই ড্রয়িংয়ের মধ্যেই থাকি তাহলে আমরা এই কপিটা ব্যবহার করব। ওকে, আর আমরা যদি এক ড্রয়িং ফাইল থেকে অন্য ড্রয়িংয়ে যাইতে চাই তাহলে আমরা এইখানে একটা কপি আছে যে ক্লিপবোর্ডে, আমরা এই কপিটা ব্যবহার করব, মানে Ctrl+C। বুঝতে পারছি? ওই যে আমরা ওয়ার্ড এক্সেলে যেভাবে কন্ট্রোল কোনো একটা ফাইল সিলেক্ট করতে গেলে Ctrl+A, Ctrl+C কপি, Ctrl+V পেস্ট, হ্যাঁ, জাস্ট ওইটা। এটা হচ্ছে Ctrl+C কপি, এবার এই যে পেস্ট হচ্ছে Ctrl+V, হ্যাঁ, আর এটা হচ্ছে Ctrl+X মানে কাট। আমি যদি কোনো কাট করে নিতে চাই একেবারে চলে নিয়ে যাবো, আর থাকবে না এখানে। অনেকে কি করে এই এক ফাইল থেকে আরেক ফাইলে নেওয়ার জন্য এই কপি ব্যবহার করে, কিন্তু এটা আসলে কোনো সঠিক পদ্ধতি না। এই কপিটা ব্যবহার হবে শুধু ড্রয়িং এর মধ্যেই ব্যবহার করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করার জন্য। তার মানে আমরা এই ড্রয়িং ফাইল থেকে যদি এই ড্রয়িং ফাইল নিতে চাই তাহলে আমরা কি করব, কিবোর্ড এইখানে সিলেক্ট করে Ctrl+C দিব অথবা এইখানে কপি ক্লিক করব। ওকে, দিয়ে এইখানে আসবো, এইখানে এসে এইখানে পেস্টে দিব অথবা Ctrl+V দিব। এই যে পেস্টে ক্লিক করলাম, এখন দেখেন মাউসের আমরা যদি জুম করি তাহলে আমরা এই ড্রয়িংটা এখানে দেখতে পাচ্ছি, ঠিক না? এখানে এখন ক্লিক করলে এখানে বসে যাবে। তার মানে এই ফাইলটা এখানেও আছে, এখানেও আছে। এখন আমি যদি চাই এটাকে কাট করে নিয়ে যাবো, এখানে সিলেক্ট করে এখান থেকে যদি কাটে ক্লিক করি তাহলে একবারে মুইসা এই যে নতুন ফাইলে আমি এখান থেকে যদি পেস্ট করি তাহলে এইখানে ক্লিক করলে এই ফাইলটা এখানে পেস্ট হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এইটা হলো আমাদের কাট কপি পেস্ট। এই কাট কপি পেস্ট আমরা এইখান থেকে গেলে অন্য, যদি আমরা এখান থেকে দেখেন এই যে এডিটের মধ্যে কিন্তু কাট কপি পেস্ট আছে, দেখছেন? এই যে কপি লিঙ্ক, কপি পেস্ট, হ্যাঁ, কাট, তারপর হচ্ছে ভিউ, এখানেও কিন্তু অনেক কমান্ড আছে, কিন্তু মূলত এই কমান্ডগুলোই আসলে কিন্তু এইখানে। বুঝতে পারছি? এই কমান্ডগুলো হচ্ছে এইখানে। এখন ধরেন আমরা একটা বিল্ডিং করছি, এখন আমাদের জানা দরকার সাপোজ এটা একটা রুম। এখন আমাদের জানা দরকার হচ্ছে এই রুমটার এরিয়া কত। হ্যাঁ, আমরা সাপোজ একটা বড় একটা রুম ড্র করি, এখান থেকে একটা ইউনিটস লিমিট সেট করি, UN এন্টার দিলাম, দিয়ে এটাকে আমরা হচ্ছে আর্কিটেকচারালে নিলাম 0 ফিট 0 ইঞ্চি, এটা ইঞ্চিতে আছে, ইঞ্চিতেই থাকবে। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমি সাপোজ একটা রেক্টাঙ্গেল ড্র করি, একটা রেক্টাঙ্গেল @ 10 ফিট, 15 ফিট, এন্টার। 10 ফিট বাই 15 ফিট একটা রেক্টাঙ্গেল ড্র করলাম। এরপরে এইটার আমরা যদি এরিয়া জানতে চাই তাহলে আমরা এরিয়াটা কিভাবে জানবো? সহজ হচ্ছে এইটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে LIটার মিনিং হচ্ছে লিস্ট কমান্ড, হ্যাঁ, লিস্ট। আমরা যদি LI লিখে এন্টার দেই তাহলে দেখেন এইখানে শো করবে 150 স্কোয়ার ফিট, দেখা যাচ্ছে? এবং টোটাল এরিয়া কত স্কোয়ার ইঞ্চি সেটাও শো করবে, 21,600 স্কোয়ার ইঞ্চি। ওকে, এবং প্যারামিটার কত? প্যারামিটার বলতে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে ঘুরে ঘুরে আইসা কতটুকু প্যারামিটার, হ্যাঁ, মানে কত লেন্থ, সেটা হচ্ছে 50 ফিট। বুঝতে পারছি? তার মানে সকল কিছু এখানে। এবং এই যে কোঅর্ডিনেট যদি দেখেন, X এর কোঅর্ডিনেট, Y এর কোঅর্ডিনেট, সকল কোঅর্ডিনেটও কিন্তু এখানে দেখা যাবে। এটা হচ্ছে লিস্ট কমান্ডের মাধ্যমে আমরা করে থাকি। এছাড়া আপনি যদি এখান থেকে মেজারমেন্ট টুলস আছে, মেজারমেন্ট টুলস, এই মেজারমেন্ট টুলস থেকেও এরিয়া বের করতে পারবেন। এই এরিয়াতে যদি ক্লিক করেন, ক্লিক করে এই যে আমরা এখানে আসলাম, ফার্স্ট কর্নার সিলেক্ট করলাম, সেকেন্ড কর্নার, তারপর হচ্ছে থার্ড কর্নার, এরপর হচ্ছে ফোর্থ কর্নার।
এই যে ফোর্থ কর্নার ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি যদি এন্টার দেই তাহলে আমার এই যে কমন প্রমোট এরিয়া যদি আমরা নিচে খেয়াল করি দেখেন 150 স্কোয়ার ফিট দেখাচ্ছে, 21,600 স্কোয়ার ইঞ্চি, হ্যাঁ, এবং প্যারামিটার কত 50 ফিট। ওকে, তাহলে এইখানে মেজারমেন্টের এই যে এরিয়ার মাধ্যমে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে এই মেজারমেন্ট টুলসটা আসলে কাদের জন্য? এই মেজারমেন্ট টুলসটা হচ্ছে যারা আপনার বস থাকবে, যারা আপনার ফাইলগুলো চেক করবে, তারা এই মেজারমেন্ট টুলসটা ব্যবহার করবে। কেন? কারণ আপনি যদি কোনো একটা মেজারমেন্ট এখানে আপনার বস যদি দেয় ডাইমেনশনের মাধ্যমে, হ্যাঁ, ডাইমেনশনের মাধ্যমে এখানে একটা মেজারমেন্ট দেয়, কোনো কারণে এটা প্রিন্ট হবে, এখন সেই প্রিন্টের সময় এইটা ফালাইতে ভুলে গেছে, হ্যাঁ, যে কেউ, তার মানে এটা ফালাইতে যদি ভুলে যায় তাহলে এইটা যদি প্রিন্টে চলে আসে তার মানে ওই ড্রয়িংটা আবার প্রিন্ট করতে হবে, ঠিক না? তাই এই কারণে যে চেক করবে সে এই মেজারমেন্ট টুলসে আসবে, এখানে আসে যে কুইক, হ্যাঁ, এই যে কুইক আছে, এই কুইকে সাপোজ এই পয়েন্টে ক্লিক করে, এই পয়েন্টে ক্লিক এবং এই পয়েন্টে যদি সে ক্লিক করে তাহলে এই যে দেখেন শো করতেছে কত 10 ফিট দেখাচ্ছে মাউসে, 10 ফিট। তার মানে সে মেজারমেন্ট কোনো সিম্বল না ফেলাইয়ে সে এটা চেক করে ফেলতে পারলো। ওকে, আচ্ছা, এরপরে আছে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সেম, ওই যে কুইকের মাধ্যমে আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখন আমি যদি এখানে ক্লিক করে এন্টার দেই তাহলে আমি এখান থেকে ওই কমন প্রমোট এরিয়া থেকে আমি দেখতে পারবো যে আমার এখানে কত ফিট আছে, বুঝতে পারছি? এই যে দেখেন এখানে কিন্তু 10 ফিট শো করছে, চলে গেছে। ওকে, আচ্ছা, এরপরে এখান থেকে যে রেডিয়াস অ্যাঙ্গেল সেম আগের মতোই, যেমন আমরা যদি কোনো রেডিয়াস চেক করি তাহলে এইখান থেকে রেডিয়াস দেয়, ঠিক না? কিন্তু এই রেডিয়াসটা দিলে তো ডাইমেনশন ফিজিক্যালি পড়ে যাবে, ওকে আবার ডিলিট করতে হবে। কিন্তু এখান থেকে চেক করলে যদি আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি যদি মেজারমেন্টে যাই, এখান থেকে যদি রেডিয়াসে ক্লিক করি, এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার এখানে এই যে কমন প্রমোট এরিয়াতে যদি খেয়াল করি 1 ফিট 1 ইঞ্চি রেডিয়াস আর ডায়ামিটার কত 2 ফিট 2 ইঞ্চি। ওকে, তার মানে আপনি কোনো মেজারমেন্ট না দেখাইয়ে কিন্তু আপনি এটা চেক করে ফেলতে পারতেছেন। এই যে ব্রিং টু ফ্রন্ট আর হচ্ছে সেন্ড টু ব্যাক, এইটা কিন্তু আমরা দেখি নাই, ঠিক না? আমাদের এই টুলসগুলোর মধ্যে এইটাই বাকি ছিল। আচ্ছা, তার মানে এটা যদি এখন আমরা দেখি তাহলে আমাদের লেয়ারের বা সাপোজ কোনো একটা কালারের মেনটেন করতে হবে। সাপোজ এখানে একটা লাইন ড্র করলাম, এই লাইনের এটা সিলেক্ট করে এটার কালার দিলাম হচ্ছে ব্লু কালার, লাইন ওইটা একটু মোটা করে দিলাম, এটা এখান থেকে অন করে দিলাম। ওকে, এখন এইটার উপরে আরও একটা লাইন এবং আমি ক্লিক করলাম, তার মানে এই লাইনটা কিন্তু কালো কালার। এখন আমি যদি সাপোজ এই লাইনটা ক্লিক করি, এখন কোন লাইনটা সিলেক্ট হয়েছে আমি কিভাবে বুঝবো? এইখান থেকে যদি আমি ক্লিক করি, এখান থেকে এই যে দেখাচ্ছে 0 লেয়ার আর এখানে ব্ল্যাক কালার, তার মানে ব্ল্যাক কালারটাই সিলেক্ট হয়েছে, ঠিক না? তার মানে এখন আমি যেটাকে মুভ করি, দেখেন মুভ করি, মুভ করার পরে এখন কিন্তু আমি নীল কালারটা এখানে সিলেক্ট করলে এখানে নীল শো করতেছে, ঠিক না? এখন আমি যদি কোনো কারণে চাই যে এইটাতে সিলেক্ট করলে যেহেতু কালোটা সিলেক্ট হচ্ছে, কারণ আমি চাচ্ছি এভাবে ক্লিক করে ওই নীল কালারটা সিলেক্ট করার জন্য, সেটা আমি কিভাবে করব? তাহলে নীল কালারটা যদি আমি সিলেক্ট করতে চাই এক্ষেত্রে আমরা এই কমান্ডের মাধ্যমে করতে হবে। কিভাবে করতে হবে? উপরের অবজেক্টটাকে আমি যদি সেন্ড টু ব্যাক, মানে আমি উপরের অবজেক্টটাকে যদি ধাক্কা দিয়ে ব্যাকে নিয়ে যাই, তার মানে কি ব্যাকেরটা সামনে চলে আসবে। তার মানে এখন দেখেন সিলেক্ট হচ্ছে কি কালোটা, এখান থেকে ক্লিক করে আমি এটাকে সেন্ড টু ব্যাক মানে পিছনে পাঠিয়ে দিলাম। এখন আমি যদি এটা উপরেরটা ক্লিক করে দেখেন এই যে ব্লু শো করছে এখানে, তার মানে এখন কি সিলেক্ট হয়েছে? ব্লুটা। বুঝতে পারছি বিষয়টা? মানে এভাবে যদি কোনো লাইনের উপরে কোনো লাইনের উপরে অন্য কালারের লাইন থাকে তখন আমরা সেটাকে পিছনে পাঠিয়ে দিতে পারি, পিছন থেকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেন্ড টু ব্যাক এবং ব্রিং টু ফ্রন্টের কাজ। ওকে, তার মানে এখন আবার যদি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে মনে করেন এই লাইনটা একটু কম বেশি আছে, এরকম কম বেশি আছে, এখন আমি এখান থেকে সিলেক্ট করলে ব্লুটা সিলেক্ট হবে, এখান থেকে সিলেক্ট করলে কালোটা সিলেক্ট হবে। এখন আমি চাচ্ছি এই ব্লুটা সিলেক্ট করে কর্নার থেকে এখান থেকে আমি যদি ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি, তার মানে ব্লুটা ফ্রন্টে চলে আসবে। দেখেন ব্লুটা এখন ফ্রন্টে চলে আসছে, দেখছেন? তার মানে আপনাকে কনসেপ্ট বুঝতে হবে যে আপনি আপনার অবজেক্টটাকে পিছনে নিতে চাচ্ছেন নাকি পিছন থেকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন। এইটা বুঝে তারপরে আপনি এইটার কাজটা করতে পারবেন। এবং এইটার কাজটা আরও ব্যাপকতা আছে, যেমন সাপোজ আপনি যদি কোনো একটা হ্যাশ দেন, এখন হ্যাশের মাঝখানে যদি সাপোজ এখানে একটা লাইন ড্র করলাম, হ্যাঁ, এখানে একটা লাইন ড্র করলাম এইভাবে, এই লাইনটাকে আমি যদি সাপোজ এখানে এই কালার দিলাম এবং কালার এটাকে আরেকটু মোটা করে দিলাম, এখন আমি যদি হ্যাশ দেই এই পয়েন্ট, এই হ্যাশটাকে দেবো হচ্ছে টোটালটা, হ্যাঁ, আমি যদি এইখানে হ্যাশে ক্লিক করে এই সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এখানে পুরোটা হ্যাশ দেই, এখন আমি চাচ্ছি যে এই যে কালো কালার বা যে কালারই হোক, আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করি, এখান থেকে কালারটা হলুদ কালার দিলাম, হ্যাঁ। এখন আমি চাচ্ছি এখানে এই যে একটা লাইন ড্র করছিলাম, এই লাইনটাকে আমি সামনে দেখাবো এই হ্যাশের সামনে, তখন কি করব?
এই লাইনটাকে সিলেক্ট করে এইখান থেকে ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট দিব, মানে এই লাইনটাকে যাতে ফ্রন্টে দেখা যায়, বুঝতে পারছি। এবং এইটাকে এই হ্যাশটাকে সিলেক্ট করে আমরা এইখান থেকে পাঠাই দেব কোথায়, পিছনে, সেন্ড টু ব্যাক। তাহলে এটাকে যদি সেন্ড টু ব্যাক করি আর এই লাইনটাকে যদি আমরা ব্রিং টু ফ্রন্ট করি, এইখান থেকে আমরা ব্রিং টু ফ্রন্ট দিব। তার মানে দেখেন এখন এই হ্যাশের মাঝখানে লাইনটা কি দেখা যাচ্ছে। তার মানে এইরকম কিছু কাজের ক্ষেত্রে আপনার এই কমান্ডটা দরকার হবে, যখন আপনি অনেকগুলো কাজ করবেন, একটা লেয়ারের উপর একটা লেয়ার থাকবে, একটা হ্যাশের নিচে অনেক অবজেক্ট থাকবে, তখন ওই অবজেক্টকে সামনে পিছনে দেখানোর জন্য কিছু প্রয়োজনের ক্ষেত্রে তখন আমরা এই কমান্ডটা ব্যবহার করি, সেন্ড টু ব্যাক এবং ব্রিং টু ফ্রন্ট। এরপরে দেখেন এখানে আরও কিছু কমান্ড আছে, এগুলো আমাদের আরও কিছু টুকটাক কিছু কমান্ড, এগুলো আমরা সামনে আস্তে আস্তে আরও পাবো। যেমন সাপোজ আমরা এখান থেকে একটা লাইন ড্র করলাম, হ্যাঁ, এখন এইখান থেকে মনে করেন এইটা একটা ব্লু কালার, এখন আমি চাচ্ছি এই লাইনটাকে, মনে করেন এটা একটা লেয়ারেও আছে, হ্যাঁ, এটা মনে করেন একটা উইন্ডো লেয়ারে আছে, হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই লাইনটাকেও সেম একই লেয়ারে নিয়ে যাব এবং কি করব, কালারটাকে একই কালারে নিয়ে যাব। তাহলে আমার কি করতে হবে, এখানে আমি এইখান থেকে সিলেক্ট করে এখান থেকে যদি লেয়ার তৈরি করা থাকে তাহলে লেয়ারও ক্লিক করতে পারি, আবার এখান থেকে আলাদা আলাদা কালারও ক্লিক করতে পারি। তাহলে এটা কি সময় সাপেক্ষ, একটু বেশি সময় যাবে। তার থেকে সহজ হচ্ছে আমি যদি কোনো ম্যাচ করি, ম্যাচ বলতে কি, এখানে দেখেন ম্যাচ প্রপার্টিস, মানে এইখানে এই ম্যাচে ক্লিক করলাম, এখন আমি এই কালোটাকে নীল বানাবো, তার মানে এই নীলের উপর আগে ক্লিক করব, তারপরে আমি যদি কালোর উপর ক্লিক করি তাহলে কালোটাও কি হয়ে যাবে, নীল হয়ে যাবে, বুঝতে পারছি। অথবা আমি যদি এই নীল কালারটাকে আগে ক্লিক করে যদি ম্যাচে ক্লিক করি, তারপরে আমি যদি কালোটার উপর ক্লিক করি তাহলে কালোটা আবার নীল হয়ে যাবে, বুঝতে পারছি। মানে আপনি যে উপায় করেন, যদি আপনি ম্যাচে আগে ক্লিক করেন তাহলে এই অবজেক্টটাকে এই ক্লিক করবেন, করে এইখানে ক্লিক করলে এটা মেজেন্টা হয়ে যাবে, বুঝতে পারছেন। অথবা আগে যদি এটাতে ক্লিক করে নেন, তার মানে ম্যাচে ক্লিক করার পরেই এটা ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ম্যাচ প্রপার্টিস, মানে আমি যদি কোনো কিছু ম্যাচ করতে চাই তাহলে সংক্ষেপে আমরা এই ম্যাচ প্রপার্টিসের মাধ্যমে কোনো লেয়ারকে, কোনো কালারকে আমরা এখান থেকে ম্যাচ করতে পারবো। আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে ব্লক কমান্ড, মনে আছে, ব্লক কমান্ড। এই ব্লক কমান্ড করার ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটা হচ্ছে প্রথম হচ্ছে লেয়ারটা ফলো রাখতে হবে। কেমন, যেমন আপনি কলাম ব্লক করতেছেন, তার মানে আপনাকে এইখানে একটা কলাম লেয়ার সেট কারেন্ট অবস্থা রাখতে হবে, কলাম লেয়ারটা তো এখানে সেট কারেন্ট অবস্থা রাখবেন, এবং বাকি এই যে প্রপার্টিস এখানে সবগুলো বাই লেয়ারে থাকবে। অনেকে কি করে, এই কলাম লেআউটটা বা কলামটাকে ব্লক করার সময় এখানে অন্য কোনো লেআউট তারা কি করে, সেট কারেন্ট অবস্থায় রাখে, হ্যাঁ। এই ক্ষেত্রে ওই যে আমরা একটা আইসোলেট দেখছিলাম, মনে আছে, লেয়ার আইসোলেটে রাখলে কি সুবিধা কি অসুবিধা। তাহলে আপনি যদি ওই ব্লকটা ওই লেয়ারে না রাখেন, অন্য কোনো লেয়ারে থাকে, তখন আপনার কি হবে, ওই লেয়ার আইসোলেট করলে হারায় যাবে, আর লেয়ার আইসোলেট হবে না, বুঝতে পারছেন। তার মানে যারা নতুন নতুন কাজ করে তারা এই প্রবলেমটা ফেস করে। তার মানে আমার মাথায় রাখতে হবে, যখন আমি ব্লক করব, যেই অবজেক্টটাকে ব্লক করব ওই অবজেক্টটা যেই লেয়ারে আছে, যদি কলাম লেয়ারে থাকে তাহলে আমার এখানে সেট কারেন্ট অবস্থা কলাম লেয়ার রেখে নিতে হবে, ওকে। যদি ওইটা উইন্ডো লেয়ারে থাকে তাহলে উইন্ডো লেয়ারটা সেট কারেন্ট অবস্থা রেখে তারপরে আমরা ব্লকের মধ্যে ঢুকে আমরা নতুন করে উইন্ডোটা ব্লক করব, ওকে। এটা হলো আমার ফার্স্ট কথা। দ্বিতীয় হচ্ছে, নর্মালি আমরা যে সিঙ্গেল লাইন টেক্সট আর একটা মাল্টি টেক্সট দেখছিলাম, মনে আছে, এইখান থেকে একটা হচ্ছে মাল্টি টেক্সট, নর্মালি যেটা হচ্ছে এরকম মডিফাই করার ঘর আসে, ওকে। এই যে আমরা টেক্সট লিখছি, এটা মডিফাই করার ঘর আসে। আর সিঙ্গেল লাইন টেক্সট যদি আমি নেই, এখান থেকে সিঙ্গেল লাইন টেক্সট আমি নিলে এটাকে মডিফাই করা যায় না, জাস্ট এইটাকে শুরুতেই অ্যাঙ্গেল, হাইট সবকিছু এরকম দিয়ে দিতে হয়, ওকে। এখন আপনি কোনো কারণে চাচ্ছেন এই সিঙ্গেল লাইনটাকে এই মাল্টি টেক্সটে কনভার্ট করতে, সেটারও একটা অপশন আছে, হ্যাঁ। সেটা কিভাবে, আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে যে এক্সপ্রেসে গিয়ে টেক্সটে আসবো, ওকে। এক্সপ্রেসে গিয়ে প্রথমে কিন্তু অবজেক্টটাকে সিলেক্ট করে নিয়েছি, এক্সপ্রেসে গিয়ে টেক্সটে আইসা এখান থেকে দেখেন কনভার্ট টু মাল্টি টেক্সট, ওকে। এইটাকে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এই সিঙ্গেল লাইন টেক্সটে ডাবল ক্লিক করলে এই ঘর চলে আসছে আবার, দেখছেন। তার মানে সিঙ্গেল লাইন টেক্সটকেও আমরা মাল্টি টেক্সটে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, যেমন সাপোজ আমরা এখানে একটা এই আর্কিটেকচারাল প্ল্যানে আসলাম, ওকে। এখন আমি চাচ্ছি এই প্ল্যানটাও ওপেন থাকবে, পাশে আমি আরেকটা ড্রয়িং করব, কথাটা বুঝাতে পারছি কিনা। যেমন এই ড্রয়িংটাকে আমি দেখে দেখে করব, হ্যাঁ। এই যে কর্নারে খেয়াল করেন আমরা মডেলে আছি, ওকে। তাহলে মডেল থেকে এইটাকে কপি করে এইখান থেকে ধরে আমরা নিচে আসলাম, ওকে। এখন আমি চাচ্ছি এই ড্রয়িংটা এইখানে থাকবে এবং পাশে আমি আরেকটা ড্রয়িং ড্র করব, এবং পাশের ড্রয়িংটাকে যখন জুম করব যাতে এইটা জুম না হয়, কারণ এইটা জুম হয়ে গেলে আমি কাজ করতে পারবো না, পারবো না, কারণ আমি এইটা দেখে দেখেই করব। তাহলে আমাদের একটা অপশন আছে, আমরা এইখান থেকে এই যে ভিউতে যদি যাই, ভিউ, হ্যাঁ, উপরের ভিউতে,
এই ভিউতে গেলে এখানে দেখেন ভিউ পোর্ট নামে একটা অপশন আছে, ভিউ পোর্ট। হ্যাঁ, তার মানে এই ভিউ পোর্টে যদি আসি, আবার ডান পাশে দেখেন 1 ভিউ পোর্ট, 2 ভিউ পোর্ট, 3 ভিউ পোর্ট, 4 ভিউ পোর্ট। মানে একটা ড্রয়িংয়ে আপনার 4টা ডিসপ্লে হয়ে যাবে আর কি আপনার ড্রয়িংয়ের মধ্যে যদি 4-এ ক্লিক করেন। হ্যাঁ, যেমন আমরা 2-তে ক্লিক করি, 2-তে ক্লিক করলে দেখেন 2-তে ক্লিক করে আমরা এখানে কমন প্রমোট এরিয়া খেয়াল করেন, বলতেছে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল। মানে আমি এই ভিউ পোর্টটা হরিজেন্টাল চাচ্ছি নাকি ভার্টিক্যাল চাচ্ছি। তার মানে আমি চাচ্ছি ধরেন ভার্টিক্যাল। হ্যাঁ, তাহলে ভার্টিক্যালে ক্লিক করব। ভার্টিক্যালি ক্লিক করার সাথে সাথে দেখেন এই একটা আলাদা ড্রয়িং হয়ে গেছে, আবার এই পাশে ক্লিক করলে এই পাশে একটা আলাদা ড্রয়িং হয়েছে। মানে এইটা জুম করলে এইটা কিন্তু জুম হচ্ছে না, হচ্ছে ডান পাশেরটা হচ্ছে না। তার মানে এইটাকে ফিক্সড করে যখন আমি এই দিকে আসবো, এখন কিন্তু আমি এইখানে জুম করতে পারবো। এই যে দেখেন এখানে লাইন ড্র করলাম বা ঘর আঁকলাম, এটাকে জুম করবো বড় সড়ো, ও কি মুভ করতেছে বাম পাশেরটা? করতেছে না। তার মানে একই ভিউ পোর্টে আছে কিন্তু আমরা, একই ভিউ পোর্টে যে সিলেক্ট করলে কিন্তু ওইটা সিলেক্ট হবে, দেখছেন? আমরা কিন্তু একই ভিউ পোর্টে আছি, কিন্তু আমরা এইভাবে জুম করলে ওইটা কিন্তু জুম হবে না। মানে এটা হচ্ছে দুইটা ডিসপ্লে হয়ে যাবে একটা ড্রয়িং এর মধ্যেই। তার মানে এখন আমরা যদি এইটাকে দেখে দেখে কাজ করি, খুব সহজে কাজ করতে পারবো নাকি? এরকম যদি চান, আবার এটা কিন্তু এক্সট্রা এক্সট্রা ক্লাস দেখাচ্ছি, যে এই ক্লাসগুলো এগুলো হচ্ছে প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য দরকার। নর্মাল ট্রেনিংয়ে কিন্তু এই জিনিসগুলো কেউ দেখায় না বা এই বিষয়ে কেউ আলোচনাই করে না, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমি যদি সাপোজ এখান থেকে আবার ভিউ পোর্টে আসি, এখান থেকে যে ভিউ থেকে ভিউ পোর্ট থেকে যদি 4 দেই, তাহলে দেখেন এই একটা ভিউ পোর্টই আবার আলাদা 4টা হয়ে গেছে। তার মানে টোটাল 5টা ভিউ পোর্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? তার মানে এখন আমি ভিউ পোর্টে যাব, ভিউতে যাব, যদি আবার অন ভিউ পোর্টে ক্লিক করি, তার মানে একটাই হয়ে গেছে। এখন এই একটাকে আমি যদি 4টা করতে চাই, তাহলে আবার ভিউ পোর্ট থেকে এখান থেকে আমরা 4টা করলে এইটাই আমরা 4টা হয়ে গেছে। এখন আপনি প্রতি ভিউ পোর্টে আলাদা আলাদা কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু আপনি কিন্তু একই ড্রয়িং এর মধ্যে আছেন, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আলাদা আলাদা ড্রয়িং না। হ্যাঁ, একই ড্রয়িং এর মধ্যে আছেন। জাস্ট এইটা কেন দেখানো? এইটা দেখানো হচ্ছে আমরা যদি একই ড্রয়িং এর মধ্যে কোনো ড্রয়িংকে ফলো করে কাজ করতে চাই পাশে, হ্যাঁ, তখন কিন্তু আমরা এই ভিউ পোর্টের মাধ্যমে কাজ করতে পারি। তাহলে আমরা এখানে ভিউতে আসলাম, এই ভিউ পোর্টে গেলাম, এখান থেকে আমরা কি করব? অন ভিউ পোর্ট দিয়ে দিব। ওকে, এরপরে আমরা চাচ্ছি কোনো একটা পিডিএফ এই ড্রয়িং এর মধ্যে ঢুকাবো। হ্যাঁ, এবং আরেকটা জিনিস খেয়াল করেন, যেমন সাপোজ ধরেন একটা পিডিএফ, আমরা পিডিএফ কিভাবে করি এটা আমরা আপনাকে এখন দেখাচ্ছি না, একটু পরে দেখাবো। নর্মালি এটা আমি আপনাকে কাজ দেখানোর জন্য করতেছি। আপনাকে কেউ একটা পিডিএফ পাঠাইছে, হ্যাঁ, এই পিডিএফ পাঠিয়ে বলতেছে এই পিডিএফটাকে ড্রয়িং ফাইলে রূপান্তর করে দেওয়ার জন্য। তার মানে সেটা কিভাবে করবেন? সেটা করার উপায় হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন নিচের অপশন থেকে ইনসার্টে আসবো, ইনসার্ট। ওকে, ইনসার্টের এই ঠিক এইখানে দেখেন এই যে লেখা আছে কি পিডিএফ ইম্পোর্ট। হ্যাঁ, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা এই ডেস্কটপ বা যেখানে আছে আমাদের পিডিএফটা, আমরা সেখানে যাব। তার মানে একটু আগে যেটা করছি সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এই যে এইমাত্র যেটা করছি এইটা। মানে এই ড্রয়িংটা অনেক সময় কি হয়, এই পিডিএফ মনে করেন আমি ড্রয়িং থেকে সরাসরি পিডিএফ করছি, এইটা একটা পিডিএফ। আবার কিছু কিছু আছে স্ক্যান পিডিএফ, স্ক্যান বুঝেন? মানে ড্রয়িং থেকে সরাসরি না, সে কোনো একটা প্রিন্টারের মধ্যে বা একটা ফটোকপির মধ্যে ঢুকে স্ক্যান করে ওই ফাইলটা পাঠাইছে। হ্যাঁ, তার মানে স্ক্যান পিডিএফ কখনো ড্রয়িং বানানো যায় না। হ্যাঁ, তবে এই যে এইমাত্র ড্রয়িং থেকে যে পিডিএফটা বানাইছি, এই পিডিএফটাকে আবার ড্রয়িং বানাই ফেলানো যায়, বুঝতে পারছেন? আমি যদি এই পিডিএফটাকে এখান থেকে ওপেন করি, দেখেন ওপেন করে এই যে এখানে অনেকগুলো অপশন আসছে। হ্যাঁ, এখানে এই অপশনগুলোতে এখানে দেখেন কোন কোনগুলোতে টিক মার্ক আছে, কোন কোনগুলোতে টিক মার্ক নাই, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এরপরে এখানে একটা স্কেল আছে, স্কেল যা আছে তাই থাকবে, 0 1 আছে 1ই থাকবে, ঠিক আছে? এরপরে আমি যদি ওকে দেই, দেখেন আমার এই ড্রয়িং এর মধ্যে এই পিডিএফটা চলে আসছে কিন্তু, দেখছেন? এখন দেখেন এই পিডিএফটা যে আসছে, পিডিএফ এর মধ্যে কিছু এলোমেলো হয়ে গেছে। কি এলোমেলো হয়ে গেছে? দেখেন এই যে টেক্সট নাম্বার, তারপরে যে এই বিভিন্ন লেখা। তার মানে এই কিছু মডিফাই করতে হবে, মানে কিছু তো কাজ করতে হবে, একেবারে সহজ হবে না। কিন্তু দেখেন এই ড্রয়িংটা কিন্তু একেবারে হুবহু চলে আসছে না? কিন্তু এই ড্রয়িংটাকে আপনি অটোক্যাড ফাইল বানাইলেন, কিন্তু দেখেন ডাইমেনশনগুলো আলাদা আলাদা হয়ে গেছে। দেখেন ডাইমেনশনগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এবং এই টেক্সটগুলো দেখেন ডাবল লাইনের টেক্সট থাকলে এই টেক্সটগুলো সিঙ্গেল হয়ে গেছে। মানে পিডিএফ থেকে আপনি ড্রয়িং করতে পারবেন, কিন্তু করাটা অত সহজ না। আপনার সহজে হয়ে গেল, মানে দেখতে ঠিক আছে, কিন্তু ওর ভিতরে আবার কিছু কাজ করতে হবে। কি কাজ? যেমন এই টেক্সটগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, আবার এই টেক্সটগুলো কি হয়েছে, বেশি বড় হয়ে গেছে, এটাকে আবার স্কেল করে একটু কমাইতে হবে। যেমন 0.75 করলাম, একটু স্কেলটা মেনটেন করে দিলাম। হ্যাঁ, এই জিনিসগুলো মডিফাই করলে তাহলে কি আপনার কষ্টটা কি কমে গেল না? তার মানে কোনো ড্রয়িংকে যদি পিডিএফ করতে চান, এইভাবে ইম্পোর্টের মাধ্যমে ওই পিডিএফটাকে ঢুকাইলে সে ড্রয়িং হয়ে যাবে। কিন্তু যদি এইটা স্ক্যান করা পিডিএফ হইতো, তখন কিন্তু আপনার এইটা এইভাবে আসতো না, এটা একটা ব্লক আকারে আসতো, বুঝতে পারছেন?
এটা একটা ব্লক আকারে বা ছবি আকারে আসতো, তখন আপনি কি করতে হইতো, ওই ব্লকের উপরে আলাদা আলাদা লাইন আইকা আইকা এই পিডিএফটা করতে হইতো। এরপরে আর একটা প্রবলেম হয় অটোক্যাডে কাজ করার সময়, সেই প্রবলেমটা হচ্ছে এই যে, হ্যাঁ, অনেক সময় এই অটোক্যাডে কাজ করার সময় মানে ভুল ক্লিকে এরকম 3Dর মতো হয়ে যায়, হ্যাঁ, মাউসের কার্সরটা এভাবে চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? এক্ষেত্রে অনেকে এই প্রবলেমে পড়লে আর 2Dতে ফিরে আসতে পারে না, কারণ 2Dতে যদি আপনি না আসতে পারেন তাহলে কিন্তু আপনি ড্রয়িংও করতে পারবেন না। পারবেন না। দেখেন এই কর্নারে খেয়াল করেন, দেখেন এক্সিসটা কি ঘুরে গেছে না, দেখেন 3টা এক্সিস চলে আসছে এখানে, এক্স ওয়াই জেড, বুঝতে পারছেন? তার মানে আপনাকে এই প্রবলেমটা আপনার সলভ করা শিখতে হবে, কারণ সলভ না করতে পারলে আপনি একটা বিপদে পড়ে যাবেন হঠাৎ করে। কিভাবে সলভ করবেন, আপনি এখান থেকে প্রথমে ভিউতে আসবেন উপরে, ওকে? এই ভিউতে আসার পরে এইখান থেকে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে এই 3D মডেল 3D ভিউতে আসবেন, ওকে? 3D ভিউতে এসে কি করবেন, এখানে টপ দিবেন, টপে ক্লিক করবেন, টপ, ওকে? এই টপে ক্লিক করার পরে হয়তো বা একটু সময় নিতে পারে, যেমন আমারটা কিন্তু একটু সময় নিচ্ছে, এই যে টপ নিচ্ছে। এই টপ নেওয়ার পরে দেখেন, এই টপ নেওয়ার পরে আবার ভিউতে যাবেন, ভিউতে গিয়া এই যে ভিজুয়াল স্টাইল, হ্যাঁ, এই ভিজুয়াল স্টাইলে যাবেন হচ্ছে 2D ওয়্যার ফ্রেম, মানে আমরা 2Dতে কাজ করব, ওকে? 2D ওয়্যার ফ্রেমে ক্লিক করব, তার মানে এই যে এখন আমরা আগের মতো চলে আসছি। পারা যাবে না তাহলে সলভ করতে? দেখেন আমরা নর্মালি এই ড্রয়িংটা যদি আমরা এই মাউসটা নিচে রেখে এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে মাউসটা টান দিয়ে যদি উপরে নেই, এখন এখানে যেটা ক্লিক করি তার মানে কি এই ভিতরে সকল অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক না? এখন এটা কিন্তু দেখা যাচ্ছে কি কালারের, সবুজ কালারের মার্কিংটা, ঠিক না? সিলেক্ট করলাম এবার, তাহলে পুরোটা সিলেক্ট হলো। আবার উপরের মাউসটা রেখে যদি আমি ডান দিকে আসি, প্রথমে কি করছি, নিচে রেখে বাম দিকে গেছি, ডান দিক থেকে, ওকে, সবুজ কালারের। আর এখন বাম দিক থেকে যদি ডান দিকে এরকম ক্লিক করে আসি, তার মানে এটা কি কালার, ব্লু কালার দেখা যাচ্ছে, ঠিক না? তার মানে এই সবুজ এবং ব্লুর মধ্যে কি পার্থক্য, একটা পার্থক্য কিন্তু আছে। এই দুইভাবেই কিন্তু আমরা সিলেক্ট করতে পারলাম, হ্যাঁ। তাহলে পার্থক্যটা কি আমরা একটু সহজে বুঝি, আমরা এই লাইনটাকে কপি করে একটু দূরে নেই, এখানে নিলাম। এখন দেখেন এই সবুজটা, সাপোজ এই টোটাল এই লাইনটা কি একটা লাইন না, টোটাল একটা লাইন, হ্যাঁ। এখন এই সবুজ মার্কিংটা যদি এই কর্নারের উপরে পড়ে, হ্যাঁ, সবুজ মার্কিংটা যদি এই কর্নারের উপরে পড়ে, তাহলে কি হচ্ছে ঘটনাটা দেখেন, এই মার্কিংটা এই কর্নারের উপরে পড়লে আপনার পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, হয়েছে? যে কোনো একটা কর্নারের উপরে পড়লে মানে যে কোনো এই সবুজ মার্কিংটা একটুখানি পাইলেই হবে, অবজেক্টটা একটুখানি পাইলেই টোটালটা সিলেক্ট হয়ে যাবে। আর ব্লুটা দেখেন এই যে একটুখানি পাইছে, এখন যে ক্লিক করে সিলেক্ট হয়েছে, হয় নাই। আবার দেখেন অর্ধেক ধরলাম, অর্ধেক না পুরোটাই, অল্প একটু ফাঁকা রাখলাম, তাও কিন্তু সিলেক্ট হয় নাই। যদি এই ব্লুটা পুরোপুরি ফালাই তারপরে সিলেক্ট হয়েছে, তার মানে এই সবুজ এবং ব্লুর মধ্যে পার্থক্য কি, যদি আমি এইখানে এতটুকু সিলেক্ট করি তার মানে অল্প একটু সিলেক্ট করলেই পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর ব্লুটার কাজ হচ্ছে, ব্লুটা যদি মাধ্যমে কোনো কিছু সিলেক্ট করতে চাই তাহলে ওই অবজেক্টটাকে টোটাল ব্লুর মধ্যে নিয়ে যাইতে হবে, বুঝতে পারছেন? তার মানে এইটা আমাদের কখন দরকার, যেমন সাপোজ আমরা এখন চাচ্ছি এই ড্রয়িং থেকে, হ্যাঁ, এই ড্রয়িং থেকে সাপোজ এই লেখাগুলো নিব, এইখানের এই লেখাগুলো, হ্যাঁ। তার মানে আমি যদি এইভাবে ক্লিক করি তার মানে অনেক কিছুই সিলেক্ট হয়ে যায়, ঠিক না? আর যদি আমি এইভাবে ক্লিক করি তার মানে এই লেখাগুলো যেটার উপর পড়বে শুধু ওই লেখাগুলোই সিলেক্ট হবে, বুঝতে পারছেন? তার মানে অনেকগুলো অবজেক্টের মধ্যে থেকে যদি অল্প কিছু নিতে চাই তার মানে আমরা এই ব্লু মার্ক ব্যবহার করি, এইভাবে করলে অল্প কিছু নিতে পারবো, এই যে অল্প কিছু নিতে পারবো। আর যদি এইভাবে করি তার মানে ওই লেখাগুলো সহ অনেক লাইনও সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং। নর্মালি আমরা এই ড্রয়িংগুলো কি ড্রয়িং বলে, 2D ড্রয়িং বলি, ঠিক না? আবার 2Dর মধ্যে আরেকটা ড্রয়িং আছে, সেটাকে বলা হয় আইসোমেট্রিক ড্রয়িং, মানে 2Dর মধ্যেই 3Dর মতো দেখা যাবে, বুঝতে পারছেন? নর্মালি আমি যদি একটা ইট ড্র করি, ইট ধরেন এটা একটা ব্রিক, আমি ব্রিকটা 2Dতে এইভাবেই দেখবো, ঠিক না? কিন্তু আমি যদি এইটা 3Dতে দেখাতে চাই 2Dর মধ্যে, তাহলে সেটা কিভাবে দেখেন, আমরা যদি কিবোর্ড থেকে কমান্ড দিলাম, লিখলাম স্ন্যাপ, SNAP, স্ন্যাপ লিখলাম, স্ন্যাপ লিখে এখানে দেখেন একটা স্টাইল আছে, এই যে কমান্ড প্রমোট এটাতে খেয়াল করেন স্টাইল, স্টাইলে যদি ক্লিক করি নর্মালি দুইটা স্টাইল হয় অটোক্যাড 2Dর, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা যে 2Dর কাজ করি সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে কি আইসোমেট্রিক। আইসোমেট্রিকে যদি ক্লিক করি, দেখেন আইসোমেট্রিকে ক্লিক করলাম, ওকে, ক্লিক করে একটা এন্টার দিলাম, তাহলে দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি কোনো একটা লাইন ড্র করি, ধরেন একটা পলি লাইন ড্র করলাম, তাহলে এই যে লাইনটা দেখেন এই লাইনটা কিন্তু কোনাকুনি যাচ্ছে, এখন দেখছেন কোনাকুনি যাচ্ছে, মানে সোজা যাচ্ছে আর কোনাকুনি যাচ্ছে। আমি যদি আবার কিবোর্ড থেকে
এফ এফ বাটনের F5 প্রেস করি তখন কিন্তু আবার এই দিকেও নিতে পারতেছি, দেখেন এইদিকে এবং এইদিকে। ওকে, এখন সাপোজ আমি যদি কোনো একটা ইট ড্র করতে চাই, ইট বা বক্স, সেটা কিন্তু আমরা এভাবে এখান থেকে এইভাবে ড্র করতে পারি। দেখেন এইটা যদি আমি এখান থেকে মিলাই দিই টান দিয়া, এই যে ড্র করলাম, এই লাইনটাকে আমরা ট্রিম করে দিলাম। ওকে, এবং আবার আমরা যদি এই যে ব্রিকটাকে যদি আমরা মানে প্র্যাকটিক্যালি দেখাইতে চাই, আবার এই যে দেখেন মাউসটা এখন আমি নিচের দিকে নিতে যাচ্ছি, তার মানে ও নিচের দিকে নামতেছে না। এখন আমি যদি F5 প্রেস করি, F5, তখন আবার নিচের দিকে নামতেছে, দেখছেন নিচের দিকে নামতেছে। এখন নিচের দিকে নামলে এখন আমি আবার চাচ্ছি এই দিকে আসার জন্য, তার মানে আবার দিয়ে F5 দিই, তার মানে এই স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে F5 করে আমরা এইভাবে যদি কোনো একটা ড্রয়িং রেডি করি, এই কর্নার থেকে এই দিকে যাব, তাহলে আবার F5 দিলাম, এখন এই দিকে একটা লাইন ড্র করলাম, আবার এইখানে একটা পয়েন্ট নিয়ে আবার F5 দিয়ে এই স্টাইলটা চেঞ্জ করে এই দিকে আসলাম। এখন আমি যদি ট্রিম কমান্ডে কাজ করি, এই পয়েন্ট, তাহলে এখন একটা ইটের মতো দেখা যাচ্ছে না নাকি, একেবারে 3Dর মতো। তার মানে কোনো ড্রয়িংকে আমরা যদি 3D দেখাইতে চাই, তাহলে আমাদের ওই ড্রয়িংয়ের স্ন্যাপ অপশনটা কিসে আসতে হবে, আইসোমেট্রিক আসতে হবে। ওকে, তাহলে এইভাবে যদি কোনো কিছু আমরা ড্রয়িং করতে চাই, তাহলে আমরা কীভাবে আসতে পারবো, স্ন্যাপ, SNAP, স্ন্যাপ থেকে স্টাইল থেকে আইসোমেট্রিক। এখন আমরা আইসোমেট্রিকে আসি, যদি আবার 2Dতে ফিরে যাইতে হয় তাহলে আবার আমরা স্ট্যান্ডার্ডে ক্লিক করব। ওকে, স্ট্যান্ডার্ডে ক্লিক করে এন্টার দিব, বুঝতে পারছি। তার মানে এই অনেক সময় বিভিন্ন স্ট্রাকচারের ক্ষেত্রে, স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে অনেক সময় এই আইসোমেট্রিক ড্রয়িং দেখানোর প্রয়োজন হয়। ওকে, তখন আমরা এই স্ন্যাপ অপশনে গিয়ে এই আইসোমেট্রিকে গিয়ে তারপর আমরা আইসোমেট্রিক ড্রয়িং করি। এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, প্রথমে একটু মনে হবে, কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি অত দক্ষ হবেন। এখন প্র্যাকটিস না করলে দেখবেন অনেক কাজ জমে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আইসোমেট্রিক দেখলাম, এরপরে আমরা দেখব হচ্ছে পেজের সাইজ। আমরা পেজ সাইজ কিভাবে করি, পিডিএফ কিভাবে করি, কিভাবে আমরা প্রিন্ট করব বা আউটপুট করব একটা ড্রয়িং জন্য। যেমন সাপোজ আমরা একটা ড্রয়িং এর মধ্যে আসি, হ্যাঁ, এখন যে কোনো একটা ড্রয়িং আমরা একটু কপি করে নতুন একটা পেজে নিয়ে যাই, Ctrl+C দিয়ে সাপোজ আমরা এই নতুন একটা পেজে এই ড্রয়িংটাকে নিয়ে আসলাম। ওকে, এখন এই ড্রয়িংটাকে এখানে নিয়ে আসার পরে এখন মনে করেন সাপোজ আমরা এই ড্রয়িংটা রেডি করছি, এখন এই ড্রয়িংটা আমাকে প্রিন্ট করতে হবে, ঠিক না? তাহলে আমরা এই ড্রয়িংটা কিভাবে প্রিন্ট করব? প্রিন্ট করতে হলে আমাকে প্রথমে পেপার সাইজ সম্পর্কে জানতে হবে, বুঝতে পারছি? প্রথমে পেপার সাইজ সম্পর্কে জানতে হবে। তাহলে ছোটো সাইজের সব থেকে পেপার কোনটা, যেটাকে আমরা যে সিবি প্রিন্ট করি সেটাকে বলা হয় A4 সাইজের পেপার, জানা আছে এটা? A4। যেমন এই যে ধরেন আমরা এখানে একটা মাপ দিলাম না কোনো, ধরেন এটাকে একটা A4 সাইজের একটা পেপার ধরি আমরা, A4। ওকে, তাহলে আমরা এই টেক্সটটাকে এখানে কপি করে নিয়ে আসি। আপনাকে আমি এখন পেপারের প্রকারভেদটা দেখাবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কত, A4। ওকে, প্রথমে A4টাকে আমরা রাখি আলাদা, মানে পার্থক্য দেখাই। এরপরে এই দুইটা A4, এটা আমরা এই A4টা ফালাই দিই। ওকে, ধরেন এইটা একটা A4, এই A4টা যখন আবার পাশাপাশি দুইটা রাখা হবে A4, তখন সেটার সাইজ কি হবে, A3 হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে এই দুইটা A4 যখন পাশাপাশি রাখবেন তখন এই দুইটা A4 মিলে কি হবে, এই মাঝখানের লাইনটা ফালাই দিই, এখন এটা কি হবে, এটা A3। মানে এই পেপারের সাইজটা কিন্তু উল্টা, মানে যত সাইজ কমবে অত সাইজ বাড়বে, মানে পেপারের সাইজ, বুঝছেন? মানে 4-এর থেকে 3 ছোট না, কিন্তু পেপারের সাইজ কি বাড়ছে না? আবার এই A3 যখন আমরা একটা কপি করব, এই পাশাপাশি দুইটা যখন A3 আমরা রাখবো তখন সেটা কি হবে, সেটা হবে A2 হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টানি, এই, তার মানে এই দুইটা A3 মিলা কি হয়েছে, A2 হয়েছে। আবার এইটাকে যদি আমরা কপি করি এরকম, এই A2 আবার দুইটা যদি পাশাপাশি রাখি তাহলে সেটা কি হবে, সেটা হবে A1। মানে এক এক করে কমতেছে, দুইটা A1 যদি পাশাপাশি দুইটা রাখি তাহলে সেটা কি হবে, তার মানে এক কমলে কি থাকে, এক থেকে এক গেলে কি থাকে, 0, তার মানে এটা হচ্ছে A0। তাহলে পেজের পার্থক্যটা বোঝা গেছে? A4 এর ডাবল হচ্ছে A3, A3 এর ডাবল হচ্ছে A2, A2 এর ডাবল হচ্ছে A1, A1 এর ডাবল হচ্ছে A0। ওকে, নর্মালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলেন বা যে কোনো স্ট্যান্ডার্ড বলেন, মূলত এইগুলোই হচ্ছে পেপারের সাইজ। ওকে, এরপরে আরও কিছু সাইজ থাকে, যেমন A4 এর থেকে একটু বড় আছে লিগ্যাল সাইজ, হ্যাঁ, A4 এর থেকে একটু বড় হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে A0 থেকে আরও বড় হয়, বড় প্লটার থাকে, বড় প্রিন্টার থাকে, সেগুলো হচ্ছে ফ্রি সাইজ, হ্যাঁ। এবং ওইগুলোর আবার বিভিন্ন সাইজ থাকে, কেমন, যেমন সেটা হচ্ছে 30 ইঞ্চি, 30 ইঞ্চি বাই 40 ইঞ্চি, বুঝতে পারছেন? এরকম আরও কিছু সাইজ থাকে। তাহলে আমরা
এইগুলো হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড সাইজ। এইগুলোর পরে আরও কিছু সাইজ আছে, যে সাইজগুলো কাজের ক্ষেত্রে আস্তে আস্তে জানতে পারবেন। ওকে, এখন আমরা এই যে সাইজ করলাম, এই সাইজেরও তো একটা মাপ আছে, ঠিক না? মাপ আছে। তাহলে আমরা যদি সাপোজ কিবোর্ড থেকে কন্ট্রোল পি ক্লিক করি, তাহলে এখানে দেখেন প্লট মডেল একটা পেজ ওপেন হবে। ওকে, অথবা আমরা যদি এই যে এখানে ফাইলে আসে, এখান থেকে ফাইলে, অথবা এই যে এখানে এর এই সিম্বলে ক্লিক করি, এখানেও কিন্তু ওই প্লটের অপশন আছে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে প্রিন্ট দেখছেন, এই যে প্রিন্ট, এই যে প্রিন্টে যদি আসি, এই প্রিন্ট থেকে আসলে উপরে দেখেন প্লট। ওকে, এটাতে ক্লিক করলে ওই সেম পেজটাই ওপেন হবে। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে যদি প্রিন্টার থাকে, নর্মালি আপনার যদি কোনো প্রিন্টার কানেক্ট করা থাকে পিসিতে, তাহলে এখানে প্রিন্টারের মডেল শো করবে। আমরা যদি প্রিন্টারের মডেল শো করে দিই, তাহলে আমাদের এই ড্রয়িংটা সরাসরি কি হবে, প্রিন্ট হবে। আর যদি প্রিন্টারের কোনো না থাকে, তাহলে আমরা যদি পিডিএফ করতে চাই, বা প্রিন্টার থাকে তারপর আমাদের পিডিএফ করার দরকার হয়, কি হয় না? হয়। তার মানে আমরা এই দ্বিতীয় এই যে প্লটার, এই যে এখানে নেমে আইসে আমরা এখান থেকে কি দিব, ডিডব্লিউজি টু পিডিএফ, মানে আমরা ড্রয়িং ফাইলকে কি করতে চাচ্ছি, পিডিএফ করতে চাচ্ছি, ঠিক না? তার মানে আমরা এখানে ক্লিক করব কি, ডিডব্লিউজি টু পিডিএফ। ওকে, ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা এইখানে এই পেপার সাইজ, এখানে দেখেন অনেক পেপার সাইজ আছে। হ্যাঁ, এখানে পেপার অনেক দেওয়া আছে। নর্মাল স্ট্যান্ডার্ড কি আমরা জানছি, সেটা হচ্ছে এই এ সিরিজের। হ্যাঁ, এই যে A4, তারপরে A4 এর পরে আছে কি দেখেন A4 আবার প্রতি পেজের আবার দুইটা সাইজ হয়, দুইটা স্টাইলের হয়। একটা হচ্ছে কি পোর্ট্রেট, আর হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা হচ্ছে কি খাড়া, হ্যাঁ, আর ল্যান্ডস্কেপটা হচ্ছে আড়াআড়ি। ওকে, যেমন আমরা এখান থেকে যদি পোর্ট্রেটে ক্লিক করি, সাপোজ এই যে এইটা প্রথমে হচ্ছে কি দেখেন, প্রথমে হচ্ছে বেশি মেজারমেন্ট দেওয়া আছে একটা, দেখেন 297x210। হ্যাঁ, তার মানে প্রথমে আছে বেশি আর পরে আছে কম, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর প্রথমে যদি কম হয় আর পরে যদি বেশি হয়, তাহলে সেটাও কি পোর্ট্রেট। এই যে আমরা যদি প্রিভিউতে দেখতে পাই, দেখেন আমরা এখান থেকে যদি প্রিভিউতে দেখি, এই প্রিভিউর মধ্যে দেখেন এখানে শো করতেছে, এখানে শো করতেছে না? তার মানে এই যে দেখেন এই যে পেজটা প্রথমে আছে কি, প্রথমে 210 ছোট, আর পরে হচ্ছে কত, 297। আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করলে তো এইভাবেই মেজারমেন্ট দিই, ঠিক না? 210 পরে হচ্ছে 297। তার মানে এইটা আছে কি, এই যে পোর্ট্রেট, এইখানে খেয়াল করি আমরা, এটা হচ্ছে পোর্ট্রেটে। ওকে, আর এইখান থেকে পেজের সাইজটা প্রথমে আছে 210, পরে আছে 297। তার মানে এখন এইটাকে না দিয়ে আমরা যদি প্রথমে যদি 297 A4 দেখেন আছে কি A4, আর ব্র্যাকেটে A4 প্রথমে যদি 297 দিই, তার মানে কি এটা আড়াআড়ি হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি, তার মানে দেখেন আমরা এইখান থেকে যদি আরেকটু ক্লিয়ার হই এই পয়েন্ট থেকে, তাহলে প্রথমে আছে 297, পরে আছে কত, 210। এখান থেকে সিলেক্ট করতে হবে ল্যান্ডস্কেপ। ওকে, আর এইখানে শো করা আছে কি, প্রথমে বেশি পরে কম। বুঝতে পারছি? তার মানে A4 পেপারের সাইজ আমরা কত জানতে পারলাম, 210x297। মনে থাকবে? 297, এটা হচ্ছে A4 পেপারের সাইজ। তার মানে আমরা যদি এখন এখান থেকে A3 পেপারের সাইজ জানতে চাই, তাহলে এই যে A3 তে যদি ক্লিক করি, তাহলে কত আছে, 420x297। ওকে, 420x297। এখন আমাদের ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট কোনটা দরকার, সেটা আমরা ড্রয়িংয়ে গেলেই পাবো। আর এইটার একটা রেক্ট্যাঙ্গেল টেনে আমরা যদি রোটেট করে দিই, তাহলেই তো ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে পারি আমরা, ঠিক না? তাহলে আমরা এই পেপারের সাইজগুলো আমরা এখান থেকে পাবো, আমাদের কোন পেপারে আউটপুট আমরা দিতে চাই। ওকে, যদি A0 হয়, তাহলে কত, 841x1189। ওকে, তবে এইটারও যদি আবার ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে চাই, তাহলে এইটা আগে চলে আসবে, এইটা পরে চলে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি পেপারের সাইজ জানি, যে আমাদেরকে যখন ক্লায়েন্ট বলে দিবে আমার এই ড্রয়িংগুলো A3-তে প্রিন্ট হবে, এই যে A3, তার মানে এই A3 পেপারের সাইজ কত আছে, A3 পেপারের সাইজ হচ্ছে 420x297। ওকে, তার মানে আমরা এই 420 আমরা যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেই, এইখান থেকে @ দিব, দিয়ে কি দিব, 420, 297 এন্টার। ওকে, এই যে পেপারটা হয়েছে, এখন এইটা কিন্তু A3 পেপার। বুঝতে পারছি? এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যদি কন্ট্রোল পি দিয়ে যদি প্লটে আসি, এখানে যা শো করছে, একটু আগে আমি এখান থেকে ডিডব্লিউজি টু পিডিএফ নিলাম, সিলেক্ট করলাম। এখন এখানে যে শো করছে, প্রথমে শো করছিল কি, মিলিমিটার। বুঝতে পারছেন?
এই যে প্রথমে আছে কি দেখছেন এখন দেখেন এই যে মাউসের এইখানে আবার দেখেন ইঞ্চিও আছে, আবার ইঞ্চি। হ্যাঁ, যদি আমার পেজটা ইঞ্চিতে সেট থাকে তখন আমি কি করব, তখন আমি যদি ইঞ্চিতে ক্লিক করি তখন দেখেন এই A3-র সাইজটা কত আসে। A3-র সাইজটা কিন্তু তখন আবার এই যে ইঞ্চিতে শো করবে। সাপোজ আমি যদি এখান থেকে A3 সিলেক্ট করে দেই, করে আমি এখান থেকে যদি ইঞ্চিতে দেই, তার মানে A3টা কিন্তু এখানে আবার ইঞ্চি শো করবে। কত ইঞ্চি? 11.7 ইঞ্চি বাই 16.5 ইঞ্চি। বুঝতে পারছি? তার মানে আপনি ইঞ্চির পেজে কাজ করতেছেন নাকি ফিটের পেজে কাজ করতেছেন এটা কিন্তু আপনিই জানেন, ঠিক না? ওই অনুযায়ী আপনাকে ওই পেপারে চলে যেতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ওই সাইজটা তখন আমরা, যেহেতু আমাদের এই পেজটা কি ডিফল্টভাবে মিলিমিটারে আছে, যদি আমরা ইউনিট সেটআপ দেখি এটা কিতে আছে, ডেসিমেলে আছে। তার মানে আমি এই যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম 420/297 কিসে, মিলিমিটারে। যদি আমি এইখানে থাকতাম এই ফ্লোর প্ল্যানে, এখানে আমাদের ইউনিট লিমিটটা কিভাবে সেট করা আছে আর্কিটেকচারালে, তখন আমাকে কি নিতে হবে, তখন আমাকে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে ওই যে কত দেখছিলাম মনে আছে 11.7 কমা যা আছে ওই ইঞ্চিতে যা আছে তাই এখানে দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিব। তার মানে এই যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এটা একটা A3-র সাইজে আছে। এখন আমরা চাচ্ছি এইগুলোকে সরাই রাখি। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি এই ড্রয়িংটা কিসে আছে, পোর্ট্রেটে আছে না লাম্বালাম্বি, আর এইটা আছে কি ল্যান্ডস্কেপে। তার মানে এটাকে আমি যদি সিলেক্ট করে যদি আমি রোটেট করি তাহলেই তো হয়ে যাচ্ছে নাকি। এখন এইটাকে আমরা এইখানে আইনা এই ড্রয়িং এই কর্নারে, যে কোনো একটা কর্নারে এরকম ফিক্সড করব। ওকে, কর্নারে ফিক্সড করলাম। করার পরে এটাকে আমরা স্ট্রেস করতে পারবো না, ভুলেও আমরা স্ট্রেস করব না। স্ট্রেস করলে কি হবে, যে কোনো একদিকে বাড়বে, কিন্তু আমি বাড়াবো স্কেলে, মানে রেশিও ঠিক রাখবো। বুঝতে পারছি? এই পেজের জন্য প্রিন্ট করার জন্য আপনি যে পেজের মাপটা নিলেন এই পেজটাকে সবসময় আপনি স্কেল করতে হবে, কখনো আপনি স্ট্রেস করতে পারবেন না, মানে যে কোনো একদিকে বাড়াইতে কমাইতে পারবেন না, তাহলেই ওই পেজের রেশিওটা আর ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। আপনাকে স্কেল করতে হবে। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, এখানে স্কেলে ক্লিক করব, আমরা রেফারেন্স স্কেল করব। ওকে, এখানে ক্লিক করে রেফারেন্সে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করে এই উপরের কর্নার ধরবো, উপরের কর্নার ধরে এই উপরের কর্নারে নিয়ে যাব। ওকে, তাহলে এইভাবে বাড়াইলাম রেফারেন্স স্কেল করে। এখন বাড়ানোর পরে জাস্ট মুভ করে যেখানে লেখা পায় নাই, যেখানে একটু অ্যাডজাস্ট করা দরকার আমরা অ্যাডজাস্ট করে দেব। তাহলে এই যে এখন একটা রেক্ট্যাঙ্গেল আমরা পাইলাম, এইটাই হচ্ছে একটা A3 পেপারের সাইজের রেক্ট্যাঙ্গেল। ওকে, দেখেন এখন আমি যদি সাপোজ কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে এখান থেকে আমরা নান আছে থাকুক সমস্যা নেই, এখান থেকে কি সিলেক্ট করব, DWG টু PDF। আর যদি আমাদের প্রিন্টার থাকে তাহলে আমরা প্রিন্টারটার মডেল সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে DWG PDF দিলাম, দেওয়ার পর এখান থেকে কি সিলেক্ট করব, পেপার সাইজ। তাহলে ওটা কি পেপারের সাইজ মনে আছে, A3 পোর্ট্রেট। তাহলে A3 আমরা এখান থেকে A3 পোর্ট্রেট কোনটা, এই যে A3 পোর্ট্রেট, এটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে এখান থেকে দেখেন এই যে ডিসপ্লে আছে, এখান থেকে আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে গেলে আমাকে এরকম সিলেক্ট করার অপশন দিবে। তাহলে এই কর্নার থেকে আমরা এই কর্নার সিলেক্ট করব, ক্লিয়ার করলে দেখেন এইখানে ড্রয়িংটা অর্ধেক দেখাচ্ছে, পুরোটা দেখায় না। কারণ কি, আমরা ড্রয়িংটা পোর্ট্রেট সিলেক্ট করা আছে কি ল্যান্ডস্কেপ এখানে, দেখছেন? তার মানে আমরা এখান থেকে পোর্ট্রেটে ক্লিক করব, তার মানে এখন কি ফিল আপ হয়ে গেছে, এখন এই ড্রয়িংটা এইখান থেকে যদি আমরা এই ক্যাট সিলেক্ট করি, এখানে নোটিফিকেশন আসলে আমরা ইয়েস দিব। ওকে, এই ক্যাট সিলেক্ট করলে আমাদের ড্রয়িংটা এখান থেকে PDF সিলেক্ট করলে PDF হবে, আর প্রিন্টার সিলেক্ট করলে কি হবে, প্রিন্ট হবে। এখন এখান থেকে যদি আমাদের এই ক্যাট সিলেক্ট থাকে তাহলে সে কালার প্রিন্ট হবে বা কালার PDF হবে। ওকে, তার মানে আমরা এখান থেকে যদি প্রিভিউ দেখি, দেখেন এই যে প্রিভিউ, তার মানে এই ড্রয়িংটাই এখন এই যেভাবে দেখতে পাচ্ছি এভাবেই সে প্রিন্ট হবে। ওকে, তার মানে আমি যদি এখন এসকেপ দিলাম, এসকেপ দিলে আবার এইভাবে চলে আসছে। এখন আমি চাচ্ছি এটাকে সাদা কালো করব, তার মানে এখান থেকে মনোক্রোম। ওকে, ইয়েস দিব, মনোক্রোম যদি সিলেক্ট করি, এখন যদি আমি প্রিভিউ দেখি তাহলে পুরো ড্রয়িংটা কি সাদা কালো হয়ে গেছে না, লাল কালার দেখা যাচ্ছে, আর লাল কালার আর দেখা যাচ্ছে না, চলে গেছে। তার মানে আমরা কোনো ড্রয়িং যদি সাদা কালো করতে চাই তাহলে কি দিব, মনোক্রোম, আর যদি রঙিন করতে চাই তাহলে কি দিব, এক্যাট। এইটা দেওয়ার পরে দেখেন এখানে সব কিছুতে এই যে দেখেন প্লট লাইন উইথ, এই লাইন উইথ প্লট এইটাতে ক্লিক থাকতে হবে এই লেখাটাতে, এবং এখানে যেভাবে আছে সেই ওইভাবেই আমরা করব। তারপরে করার পরে আমি যদি এখন ওকে দেই, মানে যদি এখানে প্রিন্টার সিলেক্ট থাকতো তাহলে ওকে দেওয়ার সাথে সাথেই প্রিন্টার থেকে বের হয়ে যেত। ওকে, এখন যেহেতু প্রিন্টার নাই, আমরা এটাকে PDF করলে কি হবে, একটা জায়গায় PDF করতে হবে,
তার মানে আমরা যদি ডেস্কটপে সিলেক্ট করি, ডেস্কটপে সিলেক্ট করে এটার নাম দিলাম হচ্ছে প্ল্যান, PLAN প্ল্যান। এখন আমরা যদি সেভ দেই তাহলে এটা কি হবে, এটা এই যে সেভ হয়ে গেল, বুঝতে পারছি? তাহলে এই ড্রয়িংটা আমরা সহজে PDF করতে পারলাম। এখন এইখানে আমরা একটা জিনিস খেয়াল করেন, এখানে কি করলাম, ড্রয়িংটাকে কিন্তু আমরা ছোট বড় করতে পারবো না, পারবো না। আমরা এখানে এই পেজটাকে স্কেল করে বড় করছি, স্ট্রেচ করে না। অনেক সময় দেখবেন এই ড্রয়িংটার কিছু জায়গায় এরকম ফাঁকা থাকতে পারে, হ্যাঁ, এরকম ফাঁকা থাকতে পারে, হ্যাঁ, ফাঁকা থাকলেও স্ট্রেচ করা যাবে না। এই যে একদিকে বাড়াইছি, এখন আমি যদি কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি দিয়ে এই যে প্রিভিয়াস একটু আগে যা করছি, হ্যাঁ, ওইটা যদি আবার ঠিক রাখতে চাই তাহলে এখান থেকে যে প্রিভিয়াস প্লট এটাতে ক্লিক করব। ক্লিক করলে পূর্বে যা যা সিলেক্ট করেছি সবই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এখন এইখান থেকে আর উইন্ডোসে আসতে হবে না, এই পাশেই উইন্ডো শো করবে, আমরা এইখান থেকে উইন্ডোসে যাব। ওকে, এখন এইখান থেকে যদি আমরা এই টোটাল পেজটাকে সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করে এই যে দেখেন যদি প্রিভিউ দেই তাহলে দেখেন একটা সাইডে অনেক ফাঁকা রয়ে গেছে না, ফাঁকা রয়ে গেছে। তার মানে ওই যে আমরা কি করছি, একটা সাইডে স্ট্রেচ করে বাড়াই ফেলাইছি, তার মানে ওই স্কেলটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? তার মানে যে কোনো একদিকে বাড়ানো কমানো যাবে না, আমাকে স্কেল করে উভয় দিকে বাড়াইতে হবে এই পেজগুলো। এরপরে এই নতুন ড্রয়িংয়ে যখন আমাদের এই লেআউটগুলো, প্রথমে এরকম লেআউটগুলো থাকে না, লেআউটগুলো এরকম ফাঁকা থাকে বা জিরো একটা লেয়ার থাকে। ওকে, আমরা যদি ডিলিট করে দেই একটা ডিফল্ট লেয়ার থাকতে পারে, একটা ডিফল্ট লেয়ার থাকবে। এইখানে আমরা কি করলাম, সহজ কনসেপ্টে বোঝেন, এইখানে আমরা ড্রয়িং ঠিক রাখলাম, পেজটাকে স্কেল করে বাড়াইলাম। ওকে, এখন এই লেআউটে যদি আসি, এই লেআউটে আমরা এখানে ক্লোজ দিয়ে দিব, এখানে যা আছে সবগুলো আমরা ফালাই দিলাম। ওকে, ফালাই দেওয়ার পরে এই সেম পেজের মাপটাই আমরা কন্ট্রোল সি দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিব। ওকে, কন্ট্রোল ভি দিয়ে দিলে যে এরকম বড় আকারে দেখা যাবে, বুঝতে পারছি? বড় আকারে দেখা যাবে। এখন এইখানে পেজ ঠিক থাকবে, আমরা ড্রয়িংকে ছোট বড় করতে পারবো, বুঝতে পারছেন? এই লেআউটের মধ্যে এইটাই পার্থক্য। তাহলে এইটা ছোট বড় করার জন্য আমরা ড্রয়িংটাকে এখানে কীভাবে নিয়ে আসবো, এই লেআউটের মধ্যে আমাকে মাল্টিপল ভিউ দিতে হবে, MV। ওকে, MV দিয়ে আমি যদি ওকে দেই, এখন আমি যদি এই রেক্ট্যাঙ্গেলের অনুপাতে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানি, তার মানে এই টোটাল এইখানে যা আছে, এইখানে টোটাল ড্রয়িংয়ের মধ্যে যা আছে এই লেআউটের মধ্যে কিন্তু সব চলে আসছে। এখন আমি যদি এই লেআউটের মধ্যে কাজ করতে চাই তাহলে এটার মধ্যে ডাবল ক্লিক করে ঢুকতে হবে। যে ডাবল ক্লিক করে ঢুকলাম, দেখেন মাউসের কার্সরটা শুধু এই চার কোণার মধ্যে সীমাবদ্ধ, দেখছেন? এখন আমি যদি এখান থেকে জুম করি, তার মানে এখান থেকে আমি এই লেআউটটা, এই লাইনটা ফালাই দিলাম, এইখান থেকে এখন আমি Z এন্টার W এন্টার, এখন মানে উইন্ডো, মানে এই টোটাল ড্রয়িংটাকে এভাবে সিলেক্ট করলে এই ড্রয়িংয়ের মধ্যে, এই পেজের মধ্যে সেট হয়ে গেল। ওকে, তার মানে এইখানে কি করলাম, এইখানে ড্রয়িংটাকে আমি বড় ছোট করার একটা সুযোগ পাইলাম, ঠিক না? আর পেজটা কি, পেজটা ফিক্সড, আমি পেজটাকে কম বেশি করতে পারবো না, আমি পেজটার মধ্যে ঢুকে ড্রয়িংটাকে ছোট বড় করতে পারবো, বুঝতে পারছি? তাহলে লেআউটে ঢুকলে এই একটা সুবিধা যে আমি এই লেআউটে ঢুকে এরকম কপি করে সাপোজ এইখান থেকে, সাপোজ এইখানে আরও ছোট ছোট অনেক ড্রয়িং আছে, এইগুলোকে আমি দেখাবো। তাহলে এই A4টাকে প্রিন্ট করতে হলে আমি এইভাবে জুম করে অথবা Z এন্টার W এন্টার দিয়ে এইভাবে এই যতটুকু জুম করতে চাই বা যতটুকু এই লেআউটের মধ্যে দেখাইতে চাই অতটুকু এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যদি এরকম নিয়ে এসে ক্লিক করি তাহলে অতটুকু এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে চলে আসবে। আর মডেলে আসলে আমরা ড্রয়িং ছোট বড় করতে পারবো না, কারণ ড্রয়িং ছোট বড় করলে তো স্কেল চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই লেআউটের মধ্যে ড্রয়িং ছোট বড় করলে কখনো স্কেলের প্রবলেম হবে না। এখন এই ড্রয়িংয়ের মধ্যে আইসা আমি আবার স্কেল করতে পারবো না, ভুলেও স্কেল করতে পারবো না, স্কেল করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, বুঝছেন? জাস্ট এখানে জাস্ট এই জুম করে বড় ছোট করতে পারবো ড্রয়িংটাকে, হ্যাঁ, পেজটা ফিক্সড। তাহলে ড্রয়িং, মডেল এবং লেআউটের পার্থক্য আমরা বুঝতে পারছি। ভিডিওতে যা যা দেখিয়েছি গ্যারান্টি দিয়ে বলতে পারি টাকার বিনিময়ে কোন ট্রেনিং সেন্টারও এত ডিপলি আলোচনা করে না। প্র্যাকটিস করার সময় যে কোনো সমস্যায় নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।